নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনারা শুনবেন লেখক বিশ্বজিৎ সাহার কলমে একটি টান টান থ্রিলার গল্প, আন্ডারকভার। আজকের গল্পটি আমরা নিয়েছি শব্দ প্রকাশন থেকে প্রকাশিত আন্ডারকভার এই বইটির থেকে। বইটির পারচেজিং লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলবেন না। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। এখন ইউটিউবের সাথে সাথে আমাদের গল্পগুলি আপনারা এক্সক্লুসিভলি শুনতে পাবেন স্পটিফাইতে। এখন থেকে আমাদের গল্পগুলি ইউটিউবে আসার আগে আপনারা এক্সক্লুসিভলি শুনতে পাবেন স্পটিফাইতে। আপনারা যদি এখন আমাদের স্পটিফাইতে ফলো না করে থাকেন, তাহলে আগে আমাদের স্পটিফাইতে ফলো করুন। স্পটিফাই লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আশা করছি এতক্ষণে আপনারা আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব এবং স্পটিফাইতে ফলো করে দিয়েছেন। তাহলে আর বেশি দেরি না করে শুরু করি। আজকের গল্প পাঠে রয়েছে কুন্তল, গল্পের সূত্রধার আমি সন্তু। লেখক বিশ্বজিৎ সাহার কলমে দুর্দান্ত টান টান থ্রিলার গল্প আন্ডারকভার। সিডনি শহর থেকে প্রায় 21 কিলোমিটার দূরে কিছুটা বাইরের দিকে রয়েছে একটা জেলখানা, নাম সিলভার ওয়াটার কারেকশন সেন্টার। নিউ সাউথ ওয়েলসের রাজ্যের সবচেয়ে বড় এবং সুরক্ষিত জেলখানা এটি। নারী পুরুষ উভয়ের জন্য রয়েছে আলাদা কারাগারের ব্যবস্থা, আর রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনালদের রাখার জন্য বিশেষ ব্যবস্থা। ইন্টারপোল এবং বিভিন্ন দেশের সিক্রেট সার্ভিসের গোপনীয়তায় ভরা বিভিন্ন মিশনের সঙ্গে যুক্ত এই সমস্ত ইন্টারন্যাশনাল ক্রিমিনালগুলো এক একজন ভিআইপির চেয়ে কম নয়, তাই তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখতেই হয়। সিলভার ওয়াটার কারেকশনাল কমপ্লেক্সটি সিডনি শহরের বাইরে প্রায় কয়েক একর জায়গা নিয়ে গড়ে উঠেছে। 1970 সালে যখন প্রাথমিকভাবে এই জেলটি তৈরি করা হয়েছিল, তখন এটি শুধুমাত্র স্থানীয় জেলখানা হিসাবেই বানানো হয়েছিল। আস্তে আস্তে সিলভার ওয়াটার কারেকশনাল কমপ্লেক্স নিউ সাউথ ওয়েলসের রাজ্যের সবচাইতে বড় জেলখানা হয়ে ওঠে। এখানকার সুরক্ষা ব্যবস্থাও আন্তর্জাতিক মানের। মেন গেট দিয়ে গাড়ি নিয়ে ভেতরে ঢোকার সময় জনসনকে নিজের পরিচয়পত্র এবং শনের সঙ্গে দেখা করার জন্য অনুমতিপত্রটাও দেখাতে হলো। তারপর 3 জায়গায় আলাদা আলাদাভাবে চলল চেকিং। এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে জনসন বেশ পরিচিত, বলা যায় এ সমস্ত তার কাজেরই অঙ্গ। তাই সে একেবারেই অধৈর্য হলো না। ভেতরে ঢুকে এসে দেখতে পেল আকাশী নীল রঙের ইউনিফর্ম পরা পুলিশ কর্মীরা চারিদিকে ঘোরাফেরা করছে। সামনেই হোটেলের মতো একটা রিসেপশন দেখা যাচ্ছে, সেখানে 2জন মহিলা পুলিশ কর্মী কাজ করছেন। জনসন এগিয়ে গিয়ে তাদের একজনকে ডেকে আস্তে আস্তে কি যেন বলল। তারপর শন ক্লার্কের সঙ্গে দেখা করার অনুমতিপত্রটা দেখালো। মহিলা পুলিশ কর্মীটি প্রথমে জনসনের দিকে কেমন যেন সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপরে একটি ফোনে রিসিভার তুলে নাম্বার ডায়াল করলো। 2-4 কথা বলে ফোন নামিয়ে রেখে জনসনকে তিনি বললেন, একটু অপেক্ষা করতে হবে, 10টা বাজতে এখনো 10 মিনিট বাকি আছে, আর নিয়ম অনুযায়ী ভিজিটিং আওয়ার শুরু হয় সকাল 10টাতে। কথা না বাড়িয়ে জনসন সামনের চেয়ারে বসে অপেক্ষা করতে লাগলো। মিনিট 10 পরে একজন আকাশী ইউনিফর্ম পরা পুলিশ কর্মী এসে জনসনকে বলল, আচ্ছা, আমার সঙ্গে চলুন। একটা লম্বা করিডোর পার হয়ে দেখা গেল একটা মাঠ। মাঠের মধ্যে দিয়ে যেতে যেতে সে দেখতে পেল জেলখানাটা প্রায় 5 মানুষ সমান উঁচু কাঁটা তারের ফেন্সিং দিয়ে ঘেরা। মাঠে কয়েকজন সবুজ ইউনিফর্ম পরা বন্দী রাগবি খেলছে। মাঠ পার করে সেই পুলিশ কর্মীর সঙ্গে একটা বিশাল বিল্ডিংয়ের ভেতরে গিয়ে ঢুকল জনসন। সামনেই দেখা যাচ্ছে বিভিন্ন আকারের অনেকগুলি ঘর। ঘরগুলিতে দরজার বদলে রয়েছে আকাশী রঙের লোহার গরাদ। ঘরের রং তাই। জনসন একটা ঘরের ভিতর তাকিয়ে দেখল সেখানে ট্রেনের বার্থের মতন উপর নিচে করে 2টো বিছানা পাতা, তবে সেখানে কোনো বন্দি নেই। বিছানা দুটির অন্য পাশেই একটু আড়াল হয়ে রয়েছে একটি কোমোড, আর ঠিক পাশেই রয়েছে একটি ওয়াশ বেসিন। গরাদে কোনো তালাচাবির ব্যবস্থা নেই এখানে, তবে পাশেই দেওয়ালে লাগানো রয়েছে একটি কার্ড সোয়াইপ করার যন্ত্র। পুলিশ কর্মীটি ওকে নিয়ে গিয়ে বসালো একটি হল ঘরে। কয়েক মুহূর্ত পর কোথা থেকে ঘুরে এসে তিনি বললেন, আসুন আসুন, এদিকে আমার সঙ্গে। একটি কাঁচের পার্টিশনের সামনে এনে জনসনকে বসতে বলল পুলিশ কর্মীটি। টুলে বসে পড়ে সামনের স্বচ্ছ পুরো কাঁচের ওপাশে জনসন দেখতে পেল সেই পরিচিত মুখ, শন ক্লার্ক। 12টা ধর্ষণ এবং 8টা খুনের অভিযোগী
ফাঁসির সাজাপ্রাপ্ত অপরাধী। মুখের কাঠিন্য এখনো স্থায়ী থাকলেও চেহারা কিছুটা ভেঙেছে তার। পরনে সবুজ রঙের কয়েদির ইউনিফর্ম। কাঁচের পার্টিশনের দিকে কিছুটা এগিয়ে আসলো সে। পার্টিশনের দুদিকে দুখানা টেলিফোন রাখা। ওই দুটোর মাধ্যমেই কথা বলতে হবে, সরাসরি কথা বলার কোনো সুযোগ নেই। জনসন ফোন তুলে কানে ধরলে ওপাশে থাকা লোকটিও তাই করল। ফোনটা তুলে সে বলল, কেমন আছো শন? লোকটার মুখে কেমন যেন অদ্ভুত এক অভিব্যক্তি ফুটে উঠল। সে কোনো কথা বলল না। জনসন বুঝতে পারল লোকটা হয়তো তাকে চিনতে পারেনি। তোমার জন্য একটা ভালো খবর আছে, কাল তোমার ছুটি। হাতের কাগজটা তুলে ধরে সে দেখালো শনকে। শনের ভ্রু জোড়া একবারের জন্য নড়ে উঠল, তবে সে কোনো কথা বলল না। তারপর হঠাৎ করে জনসনকে অবাক করে দিয়ে ফোন রেখে উঠে চলে গেল সে। একবারের জন্য পিছন ফিরে তাকালো না আর। মেয়েটার বয়স বছর 20 হবে। দেখতে সেরকম কিছু সুন্দর নয়, তবে শরীরটা খাসা। কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়েছে, রাস্তাও এখনো বেশ ভিজে। এই সময় রাস্তায় বিশেষ কেউ লোকজন নেই। বড় রাস্তাটা পেরিয়ে মেয়েটা গলির ভেতরে এসে ঢুকল। এই গলিটা একেবারেই ফাঁকা, তবে মেয়েটা নিশ্চিন্তে শরীর দুলিয়ে এগিয়ে চলল সেই গলিপথ দিয়ে। শন অনেকক্ষণ ধরে তার পিছু নিয়েছে। সঠিক সময়ের অপেক্ষা করছে সে। জনশূন্য গলিটার পাশেই এখানে ছোট্ট একটা ফাঁকা মাঠ আছে। আলো আঁধারি খেলা করছে সেখানটায়। একটা ভাঙাচোরা ঘরও দেখা যাচ্ছে। গাড়ি রাখার গ্যারেজ অথবা ঘোড়ার আস্তাবল হবে হয়তো। শন চোখ দিয়ে একবার জরিপ করে নিল জায়গাটা। চলার গতি বাড়িয়ে মেয়েটার সঙ্গে দূরত্ব কমিয়ে আনলো। মেয়েটা বোধহয় কিছু আন্দাজ করতে পারল। পিছন ফিরে তাকালো সে, তবে কিছু করার সুযোগ আর পেল না। শন ঝাঁপিয়ে পড়ল তার উপর। বলিষ্ঠ হাত দিয়ে প্রথমেই চেপে ধরল তার মুখ, তারপরেই অদ্ভুত এক কায়দায় মেয়েটার ঘাড়ের কাছে পেঁচিয়ে ধরল। মেয়েটা বোধহয় সাময়িকভাবে জ্ঞান হারালো তাতে। জঙ্গলের সিংহ যেমন শিকার ধরার পর তাকে টেনে নিয়ে যায় নিজের ডেরায়, ঠিক তেমন করেই মেয়েটাকে টেনে নিয়ে গেল শন তার মাঠের মধ্যে থাকা ভাঙাচোরা ঘরটার মধ্যে। একে একে তার পরনের জামা কাপড় খুলে ফেলে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখল তার নগ্ন শরীরটা। অপেক্ষা করল মেয়েটার জ্ঞান ফেরার, তারপরেই ঝাঁপিয়ে পড়ল তার উপর। দৃশ্যটা হঠাৎ করেই বদলে গেল। একটা বাচ্চা ছেলে, বছর 4-5 বয়স, একটা পার্কে ঘুরে বেড়াচ্ছে, খেলছে তার সমবয়সীদের সঙ্গে। দৌড়তে গিয়ে হঠাৎ পড়ে গেল বাচ্চাটা। বয়স 35-এর এক সুন্দরী মহিলা ছুটে গিয়ে কোলে তুলে নিল তাকে। বাচ্চাটা কয়েক মুহূর্ত কেঁদে উঠেই আবারও হাসতে শুরু করেছে। কিছুটা দূরে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে রয়েছে শন। একজন পুরুষের তার পরিবারের প্রতি যে অনুভূতি হয়, শন তাই অনুভব করছে। কিন্তু শনের কোশমিন কালেও কোনো পরিবার ছিল না। আবারও বদলে গেল দৃশ্য। একটা হাসপাতাল। আশেপাশের যন্ত্রপাতি দেখে মনে হচ্ছে এটা অপারেশন থিয়েটার, তবে বেশ কিছু যন্ত্র বড় অদ্ভুত ধরনের। 2-3 জন ডাক্তার দাঁড়িয়ে কথা শুনছে অন্য আরেকজন ডাক্তারের। তিনি কিছু নির্দেশ দিচ্ছেন বাকিদের। তার মুখটা কেমন যেন পাগলাটে ধরনের। চুলগুলো উস্কো খুস্কো, মাথায় টুপি নেই, তবে শরীরে অ্যাপ্রন আর হাতে গ্লাভস পরা রয়েছে। শন আধশোয়া হয়ে বসে রয়েছে অপারেশন টেবিলে। এই টেবিলটা খুব অদ্ভুত। এদিক ওদিক দিয়ে টেবিলের সঙ্গে লাগানো তার ঝুলছে। মাথার কাছে একটা যন্ত্র বোঁ করে ঘুরছে। কিছুটা দূরত্বে 2 জন স্যুট পরা লোক দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছে। দেখে কেমন যেন পুলিশ বলেই মনে হচ্ছে তাদের। কিন্তু অপারেশন থিয়েটারে পুলিশ কি করছে? আবারও দৃশ্য বদল। শহরের জনবহুল রাস্তা দিয়ে একটা লোক দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে। বারবার পেছন ফিরে তাকাচ্ছে সে, যেন কেউ তার পিছু নিয়েছে। কিছুটা দূরত্বে সত্যিই 3 জন লোক তাকে শ্যাডো করছে। লোকটা ফুটপাথে দাঁড়িয়ে তড়িঘড়ি একটা ক্যাব দাঁড় করালো আর তাতে চড়ে বসে একটা ঠিকানা বলল সে। ক্যাবের ভিতর এয়ার কন্ডিশনে বসেও সে ঘামছে রীতিমতো। চলতে চলতে
পিছনের কাঁচ দিয়ে খেয়াল করছে কোনো গাড়ি তার পিছু নিয়েছে কিনা। কাউকে না দেখতে পেয়ে শান্ত হয়ে চোখ বন্ধ করে বসল সে। কিছুক্ষণ পরেই এসে গেল তার গন্তব্যে। ভাড়া মিটিয়ে ক্যাব থেকে নেমে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো সে। এদিক ওদিক একবার দেখে নিয়ে বাড়িটার ভেতরে ঢুকে যায় সে। সেখানে তার জন্য আগে থেকেই অপেক্ষা করছিল সেই 3 জন যারা তার পিছু নিয়েছিল। ঘরে ঢোকার পর কি যেন কথাবার্তা হলো তাদের মধ্যে বেশ উত্তেজিত ভাবে। হঠাৎ করে একজন নিজের কোমরে গোঁজা পিস্তলটা বের করে আনলো। তারপরে সেটা ওই লোকটার দিকে তাক করে ট্রিগার টানলো সে। কেঁপে উঠল শনের ঘুমন্ত শরীরটা। এবারে দৃশ্যে শন দাঁড়িয়েছে আদালতের কাঠগড়ায়। জজ সাহেবের মুখটা থমথমে। দুজন উকিল একের পর এক সওয়াল করে চলেছে। শন বিষণ্ণ মুখে তার কয়েকটার উত্তর দিচ্ছে একেবারে হেরে যাওয়া মানুষের মতন। বারবার চোখের সামনে ভেসে উঠছে সেই মেয়েগুলোর মুখ যাদের সে ধর্ষণ করে খুন করেছে। কিছুক্ষণ পরে জজ সাহেব তার রায় শোনালেন। শনকে প্রথমে 14 বছরের সশ্রম কারাদণ্ড এবং তারপরে মৃত্যুদণ্ডের নির্দেশ দিলেন তিনি। আচমকা স্টার্ট বন্ধ হয়ে যাওয়া গাড়ির মতন হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় শনের। জেলের ভিতরে ট্রেনের বার্থের মতন নিজের বিছানাটায় ধরফর করে উঠে বসল সে। সারাটা শরীর ঘামে ভিজে গিয়েছে তার। মাথায় অসহ্য একটা যন্ত্রণা হচ্ছে তার। চোখ দুটো কুঁকড়ে যাচ্ছে। ভালো মতন বুঝতেই পারল সে যে দুঃস্বপ্ন দেখেছে কোনো। তবে চেষ্টা করেও সেই সমস্ত স্বপ্নের কিছুই আর মনে করতে পারল না। কিছু একটা যেন পরিবর্তন ঘটে গিয়েছে তার মধ্যে, এটা বুঝতে পারল। অন্য সময় হলে হিংস্র সিংহের মতন চিৎকার করত সে, কিন্তু আজ আর সে ইচ্ছা হচ্ছে না তার। নিজের আচরণে নিজেই অবাক হলো কিছুটা। তারপরেই প্রায় জোর করে চিৎকার করে উঠল সে। তবে সেই চিৎকারে কোনো শক্তি ছিল না। উঠে গিয়ে বেসিনের সামনে গিয়ে চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিল সে। তার হঠাৎ করে মনে পড়ল সেই লোকটার কথা। কি যেন নাম বলেছিল? জনসন। সে বলেছিল আজ নাকি আমার ছুটি, কিন্তু 14 বছর জেল খাটার পরও তো আমার ফাঁসি হবার কথা ছিল। তাহলে আমার ছুটি হবে কেমন করে? তাহলে আজই কি আমার চিরদিনের মতন ছুটি হয়ে যাবে? সেই কথাই কি বলতে এসেছিল লোকটা? হ্যাঁ, বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে। সিলভার ওয়াটার কারেকশনাল সেন্টার থেকে বাইরে বেরিয়ে এসছে শন ক্লার্ক। বাইরে বেরিয়ে কিছুটা সময়ের জন্য তার মনে হয়েছিল এই পৃথিবীর কেউই তাকে চেনে না এবং সেও এই পৃথিবীটাকে চেনে না। তবে কিছুটা সময় পার হওয়ার পর প্রথম ধারণাটা তার মনে বদ্ধমূল হলেও পরেরটা ইতিমধ্যেই কেমন যেন ফিকে হতে শুরু করেছে। শন এখন চলেছে সিডনি শহরের দিকে। জেল থেকে বেরোনোর সময় কর্তৃপক্ষ তার গচ্ছিত বেশ কিছু ডলার তার হাতে তুলে দিয়েছিল, কিন্তু শন কিছুতেই মনে করতে পারেনি এই ডলার সে কবেই গচ্ছিত রেখেছিল। সে তো এখনো বিশ্বাসই করতে পারছে না তার এই মুক্তির কথা। বুঝতেও পারছে না তার মতন একজন মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি কোন দৈবযোগে হঠাৎ করে ছাড়া পেয়ে গেল। সিডনি যাবার পথে বাসের সিটে বসে তার মনে হলো গচ্ছিত ডলার খরচ করেই আপাতত কিছুদিন চলে যাবে। তো এর মধ্যে কিছু একটা কাজের সন্ধান করতে হবে। কিন্তু কি কাজ আমি করব? কি কাজ জানি? এই পৃথিবীতে কেউই তো আমাকে চেনে না। কে কাজ দেবে আমাকে? আমার তো কোনো অতীত রেকর্ডও নেই। এক অস্তিত্বহীন মানুষ আমি। চোখ বন্ধ করে শন ভাবতে চেষ্টা করলো নিজের অতীত সম্পর্কে। কতগুলো চেনা অচেনা মুখ, কিছু দৃশ্য ছেঁড়া ছেঁড়া স্বপ্নের মতন তার বন্ধ চোখের সামনে ভেসে উঠতে লাগলো। একটার সঙ্গে অন্যটার কোনো মিল খুঁজে পেল না সে। মাথার যন্ত্রণাটা আবার যেন ফিরে আসছে তার। আস্তে আস্তে সেটা যেন বাড়ছে। এমন সময় বাসটা থেমে যায়। চোখ খুলে তাকায় শন। সিডনি বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছে সে। ভাবল,
না, এখন আর এসব নিয়ে ভাববো না। আগে থাকার জন্য একটা সস্তা হোটেল খুঁজে নিয়ে পেট ভরে খাবার খেতে হবে, তারপর অনেকটা সময় নিয়ে বিশ্রাম নিয়ে শরীরটাকে তাজা করতে হবে। বিশেষ করে এই অসহ্য মাথায় যন্ত্রণাটা থেকে রেহাই পেতেই হবে সবার আগে, তারপর এসব নিয়ে ভাবা যাবে। বাসের সিট থেকে উঠে পড়ে বাইরে বেরিয়ে এলো শন ক্লার্ক। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে এদিক ওদিক চোখ ঘুরিয়ে সিদ্ধান্ত নেবার চেষ্টা করলো কোন দিকে যাবে। দূরে দাঁড়িয়ে থাকা একজনের দিকে আচমকা দৃষ্টি গেল তার। এক ঝলক দেখেই খুব চেনা মনে হলো লোকটাকে। হ্যাঁ, ওই লোকটাই তো জনসন। প্রায় সঙ্গে সঙ্গে ঘুরে তাকিয়ে দুচোখ দিয়ে আবারও তাকে খোঁজার চেষ্টা করতে লাগলো শন, কিন্তু কিছুতেই তাকে আর দেখতে পেল না সে। মধ্যরাত্রি পেরিয়ে গিয়েছে কিছুক্ষণ আগে। সস্তার হোটেলের বিছানায় হঠাৎ করে ঘুম থেকে উঠে বসল শন। তার হঠাৎ মনে পড়ল বিকেলের ঘটনাটা। খুব অদ্ভুত ঘটনা। শন যে কেন এমন করলো সে নিজেও জানে না। বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে এসে একটা সস্তার হোটেল খুঁজতে খুব একটা বেগ পেতে হয়নি শন ক্লার্ককে। তারপর ফ্রেশ হয়ে পাভলোভা, মিট পাই আর একটা বড় সাইজের বার্গার দিয়ে পেট ভরিয়ে ঘুমিয়ে পড়েছিল সে। বিকেলে ঘুম থেকে উঠে মাথার যন্ত্রণাটা একেবারেই গায়েব হয়ে গিয়েছিল তার। হোটেলের ঘরে না বসে বাইরে বেরিয়ে পড়েছিল। লোকাল মার্কেটের কাছে কিছুটা সময় ঘোরাফেরা করছিল সে। ঠিক তখনই তার নজর পড়ে এক ভদ্র মহিলার ওপর। খুব চেনা লাগে তাকে, কিন্তু কিছুতেই বুঝতে পারে না কোথায় দেখেছে তাকে। কৌতূহলের বশে তার দিকে এগিয়ে গিয়ে পরিচয় করতে চায় শন। সরাসরি জানতে চায় সে তাকে কোনোভাবে চেনে কিনা। ভদ্রমহিলা তার মুখের ওপর পরিষ্কার জানিয়ে দেয় আগে কখনো তাদের কোথাও দেখা হয়নি। তবে তারপর থেকেই কেন যেন শন কিছুতেই সেটা মানতে পারছে না। সেই মুহূর্তের কথা না বাড়ালেও লুকিয়ে লুকিয়ে তার পিছু নিয়েছিল শন। গোপনে গিয়ে চিনে নিয়েছিল তার বাড়ি। এই মুহূর্তে ঘুমের মধ্যেই হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠল সেই মহিলার মুখটা। মনে পড়ল আগেও তাকে স্বপ্নে দেখেছে শন। জেলের মধ্যে শেষ রাত্রে তার স্বপ্নের ওই মহিলাটাই পার্কে তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে খেলছিল। শনের মধ্যে এক অসম্ভব কৌতূহল জাগাচ্ছিল। বারবার মনে হচ্ছিল ওই মহিলার মাধ্যমেই হয়তো সে খুঁজে পেতে পারে তার নিজের অতীতকে। নিজেকে আর আটকে রাখতে পারল না সে। কৌতূহলের প্রবল তাড়নায় হোটেলের ঘর ছেড়ে বেরিয়ে পড়ল মধ্যরাত্রির সিডনি শহরের রাস্তায়। রাস্তায় বেরোনোর পর আর অন্য কোনো কিছুর দিকেই তার নজর পড়ল না। যন্ত্র মানবের মতন সে এগিয়ে চলল বিকেলে দেখে আসা সেই বাড়িটার উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যেতে যেতে সিডনি শহরের পরিবর্তিত রাতের রূপ তার নজরে এলো না। বড় রাস্তার স্ট্রিট লাইটের আলোতে সে পায়ে হেঁটে পথ চলছে ঠিকই, তবে সেই আলোর তার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। রাতের এই সময় ফুটপাথে তার আশেপাশে একটাও পথ চলতে মানুষ চোখে পড়ছে না। রাস্তা দিয়ে মাঝে মধ্যে শুধু এক একটা গাড়ি শব্দ করে চলে যাচ্ছে, যদিও শনের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ঘোরের মধ্যেই বেশ কিছুটা পথ হেঁটে এসে শহরের কিছুটা বাইরের দিকে বাড়িটার সামনে এসে দাঁড়ালো সে। রাস্তার উপরেই একেবারে গা ঘেঁষে তৈরি করা হয়েছে বাড়িটা। দুটো ছোট সিঁড়ি দিয়ে উঠেই সামনে দেখতে পেল সে দরজা। দরজার সামনে দাঁড়িয়েই শন দেখতে পেল ঠিক পাশেই রয়েছে একটা নম্বর প্যানেল। দরজাটা আসলে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করা হয়েছে। কোনো কিছু না ভেবে শন নম্বর প্যানেলটার ঢাকনাটা তুলে কয়েকটা নাম্বার টিপল। তারপরে হাতল ঘুরিয়ে খুলে ফেলল দরজাটা। ভেতরে ঢুকেই পরিবেশটা তার কেমন যেন খুবই পরিচিত লাগলো। ঘরে ঢোকার পরেই সে দেখতে পেল একটা আবছা আলো জ্বলছে ওই কমন প্যাসেজটায়। দেখেই বোঝা যাচ্ছে এটা বসার জায়গা। সামনেই দোতলায় ওঠার জন্য একটা সিঁড়ি, আর সেটা দিয়ে সোজা উপরে উঠে গেল শন। সিঁড়ির শেষেই পর পর দুটো ঘর। প্রথম ঘরটার দরজা ভেজানো, ভিতর থেকে খোলা। দরজার বাইরে কয়েক মুহূর্ত দাঁড়ালো সে, কি যেন ভাবল। তারপরেই আস্তে করে ভেজানো দরজাটা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। দেখে বুঝতে পারল এটা একটা শোবার ঘর। আসবাব দেখে মনে হচ্ছে বাচ্চার শোবার ঘর। সারা ঘরে বিভিন্ন ধরনের খেলনা, পুতুল ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সামনে একটা ছোট খাটে ঘুমিয়ে রয়েছে একটা বছর পাঁচেকের বাচ্চা ছেলে। মুখটা হাসি হাসি। শনের খুব চেনা লাগলো তার মুখটা। মনে পড়ে গেল সেদিনের স্বপ্নের কথা।
এই বাচ্চাটাই তো খেলা করছিল সেদিন পার্কে। তার ঠিক পাশেই গুটি মেরে শুয়ে রয়েছে সেই দিনের ভদ্রমহিলা। তার হাঁটু দুটো বুকের কাছে ভাঁজ হয়ে রয়েছে, একটা হাত বাচ্চাটা শরীরের ওপর রাখা। দেখেই বোঝা যাচ্ছে বাচ্চাটাকে ঘুম পাড়াতে পাড়াতে সে নিজেও ঘুমিয়ে পড়েছে একসময়। ভদ্রমহিলার পরনের নাইট ড্রেসটা অসংলগ্ন, বুকের কাছের বোতামগুলো খোলা, আর সেখান দিয়ে উঁকি দিচ্ছে তার বক্ষ যুগলের এক অংশ। মুহূর্তের জন্য সেদিকেই দৃষ্টি গেল শনের। নিজেকে অবাক করে দিয়ে সে চোখ সরিয়ে নিল প্রায় সঙ্গে সঙ্গে। এইরকম অবস্থায় শন ক্লার্ক এতটুকু দ্বিধা করতো না, ওই মহিলার উপর ঝাঁপিয়ে গিয়ে পড়তো। তবে আজকের অনুভূতি কেমন যেন সম্পূর্ণ অন্যরকম। মহিলার মুখে কেমন যেন বিষাদের ছায়া। ঘরে কেবল একটা সাদা আলো জ্বলছে, আর সেই আলোতেই শনের দৃষ্টি আটকে গেল সামনের ছোট খাটটায় শুয়ে থাকা ওই দুটি মানুষের ওপর। এক অন্যরকম অনুভূতি হচ্ছে, খুব নিজের মনে হচ্ছে ওদের। কেন যে এরকম হচ্ছে নিজেই বুঝতে পারছি না। কিন্তু এরা কারা? এদের সঙ্গে শনের কি সম্পর্ক? এত 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 কাছের কেন মনে হচ্ছে এদের? অত গোসমিনকালেও কোনো পরিবার ছিল না। বিছানাটার দিকে এগিয়ে গেল সে। নিচু হয়ে বসে পড়ল খাটের এক পাশে। বাচ্চা ছেলেটার মাথার চুলে হাত ছোঁয়াল সে। হঠাৎ করেই বুকের ভেতরটা মুচড়ে উঠল তার। বেশ কিছুটা সময় ধরে তাকিয়ে রইল সে বাচ্চাটার মুখের দিকে। সম্বিত ফিরে পেল এক প্রবল চিৎকার। চোখ খুলে তাকাতেই সামনে দেখতে পেল সেই মহিলাকে। বিছানায় আধশোয়া হয়ে বসে বিস্ফারিত চোখে সে চেয়ে রয়েছে শন ক্লার্কের দিকে। খবর পাবার মাত্র 15 মিনিটের মধ্যেই এসে হাজির হয়েছে নিউ সাউথ ওয়েলসের পুলিশের একটি ছোট্ট দল। বাড়ির সামনেটায় পাহারায় রয়েছে দুজন। ভেতরে ঢুকেছে ইন্সপেক্টর মার্স সহ আরও একজন। তারা সম্পূর্ণ বাড়িটা সরেজমিনে দেখে নিয়ে নিচের ওই ঘরটায় এসে বসেছে, বসার ঘরে। দেওয়ালে লাগানো ঘড়িটায় সময় দেখাচ্ছে রাত 2:15 বাকি। মায়ের প্রচণ্ড চিৎকারে জেগে উঠে বাচ্চাটা কিছুক্ষণ আগেও কেমন যেন ভ্যাবাচাকা খেয়েছিল। ঘুম জড়ানো চোখে সে কিছুই বুঝতে পারছিল না। তার মা তাকে বুকের কাছে জড়িয়ে ধরে অনেকটা সময় বসেছিল। পুলিশ আসার পর তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এখন সে ওপরের ঘরে ঘুমোচ্ছে। ইন্সপেক্টর মার্স ভদ্রমহিলার মুখোমুখি বসেছেন। তিনি তার কাছ থেকে শুনে নিতে চান পুরো ঘটনাটা। লম্বা বলিষ্ঠ চেহারার মার্সের সহানুভূতিশীল চোখ দুটো তদন্তের স্বার্থেই ঘোরাফেরা করছে ঘরের আনাচে কানাচে। সম্পূর্ণ ঘটনাটার একটা ব্রিফ শুনে নিয়ে ইন্সপেক্টর বললেন, কেসটা রেজিস্টার করার আগে আপনাদের কিছু ব্যক্তিগত তথ্য আমার জানা দরকার। হ্যাঁ বলুন। আপনার নাম? কেলি স্টার্ক। বয়স? 33। পেশা? সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট। কোন সংস্থা? ব্লু চিপ ফিনান্সিয়াল সার্ভিসেস। ম্যারিড? উইডো। ওকে, আই এম সরি। আপনার স্বামীর নাম? নিতিন দেসাই। পেশায় একজন সাংবাদিক ছিলেন। নিতিন দেসাই? হ্যাঁ, ও একজন ইন্ডিয়ান ছিল। আমিও জন্মসূত্রে আমেরিকান। বছর 10 আগে নিউ ইয়র্কে আমাদের পরিচয় হয়। তখন আমি ওখানে পড়াশোনা করছিলাম। বছর 2 আগে আমি এই চাকরিটা নিয়ে সিডনিতে চলে আসি। তখন আমাদের ছেলের বয়স মাত্র 2 বছর। নিতিন একাই থাকতো আমাদের সঙ্গে। তবে ইনভেস্টিগেটিং জার্নালিস্ট হিসেবে কাজের সূত্রে অনেকটা সময় তাকে বিদেশেই কাটাতে হতো। উনি কোন মিডিয়া কোম্পানিতে কাজ করতেন? আসলে নিতিনের কাজটা ছিল একটু অন্যরকম। ও একজন ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন সংস্থার হয়ে আলাদা আলাদা প্রজেক্টে কাজ করত। দেখুন, যদিও ব্যাপারটা একান্তই আপনার ব্যক্তিগত, তাও আমার জানা দরকার। মিস্টার নিতিন দেসাই কবে, কিভাবে? মাস 2 আগে একটা প্রজেক্টের কাজেই তাসমানিয়া গিয়েছিল। আপনার মনে আছে নিশ্চয়ই মাস 2 আগের একটা খবর? তাসমানিয়ার সি ব্লকে একটা বাড়িতে কয়েকজন টেররিস্ট ঢুকে পড়েছিল।
4 টেররিস্ট 2 দিন ধরে আটকে ছিল বাড়িটায়। পুলিশ ঘিরে ফেলেছিল ওদের। পরে সেখান থেকে পালাবার কোনো উপায় না দেখে বাড়িটায় আগুন লাগিয়ে দেয়, আর তার ফলে আগুনে ঝলসে সবাই মারা যায়। 4 জন টেররিস্ট নয়, 3 জন। ওরা একজন সাংবাদিককেও কিডন্যাপ করে রেখেছিল, সেও আগুনে পুড়ে যায় তাদের সঙ্গে। বেশ, আপাতত আমার আর কিছু জানার নেই। কাল সকালে একজন স্কেচ আর্টিস্ট আসবেন, ওই লোকটার একটা স্কেচ বানিয়ে নেবে। আপনার সাহায্যে দরকার হবে। ওকে। আজ রাতের জন্য একজন পুলিশ কর্মী আপনার বাড়ির বাইরে মোতায়েন থাকবে। চিন্তা করবেন না। আর আমার নাম্বারটা নোট করুন, যে কোনো রকম সমস্যা হলে আমাকে ফোন করবেন। কেলির শেষ রাতের দিকে বেশ গাঢ় ঘুম এসেছিল। ভোর হতে না হতেই ঘুমটা ভেঙে গেল হঠাৎ। মস্তিষ্ক কিছুতেই তাকে ঘুমোতে দিচ্ছে না। সে ভাবছে, কে ওই লোকটা? আগে কখনো ওকে দেখেছি বলে তো মনে পড়ছে না, অথচ লোকটা মার্কেটের কাছে নিজে এসে আমার সঙ্গে আলাপ করতে চেয়েছিল। আশ্চর্যজনকভাবে প্রশ্ন করেছিল, আপনি কি আমাকে চেনেন? যেন কার সঙ্গে কথা বলতে এসেছে সে ব্যাপারে নিজেই নিশ্চিত নয়। কোয়াইট স্ট্রেঞ্জ, বড় অদ্ভুত। তারপর রাতের দিকে সোজা বাড়িতে এসে উপস্থিত। এই বাড়িটা সে চিনল কেমন করে? যদি কোনোভাবে চিনেও থাকে তাহলে ভেতরে ঢুকলো কেমন করে? এই বাড়ির দরজায় তো পাসওয়ার্ড প্রোটেক্টেড লক লাগানো রয়েছে। এই পৃথিবীতে মাত্র 2 জন মানুষ এই পাসওয়ার্ড জানে, তার মধ্যে একজন তো এই পৃথিবী ছেড়েই চলে গেছে। আমি ছাড়া ওই দরজার পাসওয়ার্ড কোনো তৃতীয় ব্যক্তি জানে না। তাহলে ওই লোকটা কি করে জানতে পারলো এই দরজার পাসওয়ার্ড? এই কথাগুলো অবশ্য কাউকে বলা হয়নি, এমনকি ইন্সপেক্টর মার্সকেও নয়। না, চোখ দুটো তো জ্বলছিলই, এখন এইসব ভেবে মাথাটাও ধরে গেল। প্রতিদিন সকালের মতো 1 কাপ স্ট্রং ব্ল্যাক কফি খেতে হবে। বিছানা ছেড়ে উঠে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো কেলি। সে সিঁড়িটায় হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল। সে এসে কিছুতেই আর এগোতে পারল না। ড্রয়িং রুমের সোফাটায় পা ছড়িয়ে বসে রয়েছে শন। সামনেই কেলিকে থতমত খেয়ে শেষ সিঁড়িটায় দাঁড়িয়ে থাকতে দেখে সেও উঠে দাঁড়ালো। মুহূর্তের মধ্যে দুজনে নিজেদেরকে সামলে নিল। কেলি সেখানেই দাঁড়িয়ে চিৎকার করতে যাবে, ঠিক এমন সময় শন সামনের টেবিলে রাখা রিভলভারটা তুলে তার দিকে তাক করে বলল, প্লিজ প্লিজ প্লিজ, দয়া করে চিৎকার করবেন না। আমি আপনাদের কোনো রকম ক্ষতি করতে এখানে আসিনি। প্লিজ আমার কথাটা শুনুন। কে 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 আপনি? আমি নিজেও তা জানি না। তার মানে? ওখানে না দাঁড়িয়ে থেকে আপনি এই সোফায় এসে বসুন। হ্যাঁ বসুন, কথা দিচ্ছি আপনার কোনো ক্ষতি আমি করব না। হ্যাঁ, কিছু 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 বিষয় পরিষ্কার করে জানার আছে আপনার থেকে। হ্যাঁ প্লিজ একটু বসুন। আমারও। শনের উল্টো দিকের সোফাটায় কেলি এসে বসলো। হাতে রিভলভারটা দেখিয়ে শন বলল, ইচ্ছা করছে এটা ওই আলমারিতেই রেখে দিই যেখানে ওটা ছিল, তবে এখনও আপনাকে ঠিক বিশ্বাস করতে পারছি না। এটা তো নিতিনের রিভলভার, আলমারির ভেতরে রাখা ছিল। আপনি কেমন করে এটার খোঁজ পেলেন? শুধু এটাই নয়, আমি আর অনেক কিছুরই খোঁজ জানি। তবে এখন প্রশ্ন হলো কেমন করে? সত্যি বলছি, তার উত্তর আমার জানা নেই। নিজের কপাল টিপে ধরে বসে রইল কেলি। তাকে এভাবে বসে থাকতে দেখে শন সোফা ছেড়ে এগিয়ে গেল পাশের রান্নাঘরটার দিকে। বলল, দাঁড়ান, একটু স্ট্রং ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে আসি, তারপর সব কথা হবে। কেলির এবারে একেবারে অজ্ঞান হয়ে যাবার মতন অবস্থা। হতভম্ব হয়ে মনে মনে সে ভাবল, এই লোকটা কি করে জানলো আমার ব্ল্যাক কফি খাওয়ার অভ্যেসের কথা? আজ বেশ সকাল সকাল নিউ সাউথ ওয়েলস পুলিশের হেডকোয়ার্টারে নিজের জন্য বরাদ্দ ছোট্ট কেবিনটা এসে ঢুকেছে ইন্সপেক্টর মার্স। সহকর্মীরা মাসে 2বারের বেশি তাকে হেডকোয়ার্টারে আসতে দেখেন না।
একবার মাসের একেবারে প্রথম ব্রিফিংয়ের সময়, আরেকবার মাসের শেষে অ্যাটেন্ডেন্স জমা দেওয়ার সময়। ডিপার্টমেন্টে খুব বেশি লোকের সঙ্গে তার সখ্যতা নেই, এমনকি তার ওপরওয়ালাও তাকে নেক নজরে দেখেন না। ফলস্বরূপ তার কপালে চুরি, ছিনতাই ইত্যাদি ছাড়া অন্য কোনো গুরুত্বপূর্ণ কেসে কখনো জোটেনি। সে সমস্ত কেসগুলো এতটাই গুরুত্বহীন যে তার সমাধান হওয়া নিয়েও কেউ মাথা ঘামায়নি কোনোদিন। গতকাল রাত্রে সিডনি শহরের এক বাড়িতে জনৈক মহিলার বাড়িতে এক চোর ঢুকে পড়ার ব্যাপারটাও সেই রকমই একটা গুরুত্বহীন কেস, তাই সেই কেস গিয়ে পড়ে মার্সেরই ঘাড়ে। অবশ্য ছিঁচকে চোর ধরতে ধরতে বিরক্ত ইন্সপেক্টর মার্স নিজেও কোনো এক অজানা সেন্সের বলে এই কেসটাকে গুরুত্বহীন বলে মানতে নারাজ। গতকাল রাত্রে কেলির সঙ্গে কথা বলার পরই তার মনে হয়েছে ওই মহিলার কথার মধ্যে কিছু রহস্য লুকিয়ে রয়েছে। যে চোর তার বাড়িতে লুকিয়ে ঢুকে পড়েছিল তার উদ্দেশ্য ডলার অথবা দামি কিছু জিনিস চুরি করায় সীমাবদ্ধ ছিল না। কেলির বাড়ি থেকে বেরিয়ে এই সমস্ত কথাগুলো ভাবতে ভাবতেই নিজের এক কামরার ঘরে পৌঁছেছিল মার্স, কিন্তু কিছুতেই বুঝতে পারছিল না যে কেলির কোন কথাতে তার এই কেসটাকে গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। ভোরবেলাতে নিজের মস্তিষ্কে এক ছোটখাটো বিস্ফোরণের ফলে ঘুম ভাঙে ইন্সপেক্টর মার্সের। তাড়াতাড়ি উঠে পড়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল সে নিজের গাড়িটা নিয়ে। সরাসরি পৌঁছল হেডকোয়ার্টারে। মার্সকে এই সময় অফিসে দেখে সবাই একে অপরের মুখের দিকে এমনভাবে চেয়ে রইল যেন তারা ভূত দেখছে। মার্স অবশ্য তাতে ভ্রুক্ষেপ না করে নিজের কেবিনে ঢুকে পড়েছে। দরজাটা সশব্দে বন্ধ করে দিয়ে কয়েক মুহূর্ত সে ভাবল কোথা থেকে শুরু করা যায়। প্রথমেই একটু খুঁটিয়ে দেখে নিতে হবে এই নিতিন দেশাই আর তার স্ত্রী কেলি আসলে কে। মিনিট সাতেকের মধ্যেই রান্নাঘর থেকে 2 কাপ কড়া ব্ল্যাক কফি বানিয়ে একটা ছোট্ট ট্রেতে সাজিয়ে নিয়ে এলো শন ক্লার্ক। এক হাতে ট্রে, অন্য হাতে রিভলভারটা ধরা। কেলির সত্যি অবাক হবার আর শেষ নেই। রান্নাঘরে কফি বানানোর সময় শন একবারের জন্য জানতে চায়নি কোথায় কি রাখা আছে, অথচ এখন কফি বানিয়ে নিয়ে এসে সোজা হাজির। একটা কাপ কেলির হাতে তুলে দিয়ে তার সামনে বসল শন। কেলি বলল, প্লিজ এবার আপনি রিভলভারটা নামিয়ে রাখতে পারেন। অ্যাকচুয়ালি আপনার থেকে তো আমারই বেশি ভয় পাওয়া উচিত, তাই না? কোনো উত্তর এলো না, তবে রিভলভারটা সামনে টেবিলে নামিয়ে রেখে দিল শন। কে আপনি? আমার বাড়িতে কেন ঢুকেছেন? নিজের সম্পর্কে বলল শন ক্লার্ক। শুনতে শুনতে প্রতি মুহূর্তে শিহরিত হচ্ছিল কেলি। এরকম একজন শয়তানের সঙ্গে বসে সে কফি খাচ্ছে, এই কথাই ভাবতে থাকলো সে। নিজের সম্পর্কে বলা শেষ করে কয়েক মুহূর্ত কেলির মুখের দিকে চেয়ে রইল শন। কেলির সারা মুখ জুড়ে ভয় বিরাজ করছে। আপনার প্রথম প্রশ্নের উত্তর তো আমি দিয়ে দিয়েছি, তবে বিশ্বাস করুন দ্বিতীয় প্রশ্নটার কোনো সঠিক উত্তর আমার জানা নেই। বলতে পারেন নিজের কিছু প্রশ্নের উত্তর খোঁজার জন্যই আপনার বাড়িতে ঢুকেছি। আপনি আপনি আমায় সাহায্য করবেন। বিশ্বাস করুন একমাত্র আপনি আমায় সাহায্য করতে পারবেন। হঠাৎ করে শনের চোখ গেল শোকেসে রাখা একটি ফটো ফ্রেমের দিকে। সেই ফটো ফ্রেমে কেলি আর বাচ্চাটার সঙ্গে দেখা যাচ্ছে বছর 40-এর একজন লোককে। জেল থেকে বাইরে বেরোনোর দিন ভোরের সেই স্বপ্নগুলো একে একে সব মনে পড়তে লাগলো শনের। ওই ভদ্রলোক কি আপনার স্বামী? উনি এক দুর্ঘটনায় মারা গেছেন। আপনি কি ওকে চেনেন? না, তবে আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না, তাও বলছি আমি আপনাদের 3 জনকেই স্বপ্নে দেখেছি। এমনকি আমি নিতিনের মৃত্যুর সম্পূর্ণ ঘটনাটাও আমার স্বপ্নে দেখেছি, তবে সেখানে তাকে আগুনে ঝলসে যেতে দেখিনি। 3 জন লোক যাদের থেকে নিতিন পালাচ্ছিল তারা ওকে গুলি করে খুন করেছিল। আর শুধু এটাই নয়, আমার সঙ্গে আরও এমন সব ঘটনা ঘটছে যার কোনো যুক্তি আমি খুঁজে পাচ্ছি না। আপনি আমি নির্দ্বিধায় বলতে পারেন। মনে হচ্ছে আমাদের দুজনের জীবনেই এমন অনেক প্রশ্ন রয়ে গেছে যার উত্তর খোঁজা এখনো বাকি। হয়তো আমরা একে অপরকে সাহায্য করতে পারি। মনে পড়ে না, কিচ্ছু মনে পড়ে না। এই জীবনে আমার আদৌ কোনো পরিবার ছিল কি না আমি জানি না।
তবে সেদিনের সেই স্বপ্ন দেখার পর থেকেই আপনি এবং আপনাদের সন্তানকে দেখলে মনে হয় আপনারাই যেন আমার পরিবার। এই এই অনুভূতি আমি ঠিক ঠিক বলে বোঝাতে পারবো না। এই বাড়িতে ঢোকার পর থেকেই সব কিছু কেমন যেন নিজের বলে মনে হচ্ছে। মনে হচ্ছে এই সব আমার চেনা, এই সব আমার চেনা। এই বাড়িতে যখন পুলিশ এলো তখন আপনি কোথায় ছিলেন? আমি বাড়ির পিছনের দরজাটা দিয়ে সোজা চলে গেলাম গ্যারাজে। ওখানে তালাটা তো ঠিক মতন কাজ করে না, তাই চাবি ছাড়াই ওটা খোলা যায়। আমি সেটা খুলে ভিতরে ঢুকে গাড়ির মধ্যে লুকিয়ে বসেছিলাম। কেলি এখন আর অবাক হচ্ছে না। সে বুঝতেই পেরেছে শন নামের এই লোকটা এই বাড়ির সমস্ত কিছু জেনেই এসেছে, যা বাইরের কারুর জানার কথা নয়। অন্য সব কিছুর মতন একটা ব্যাপার প্রথম থেকেই আমার মাথায় ঢুকছে না। আপনি এই বাড়িতে ঢুকলেন কেমন করে? মানে দরজার পাসওয়ার্ড জানলেন কেমন করে? ওটা তো আমি আর যখন দরজাটার সামনে এসে দাঁড়ালাম দেখলাম পাশেই রয়েছে নাম্বার প্লেটটা। কোনো কিছুই ভাবতে হলো না আমাকে, জানেন। যে পাসওয়ার্ডটা দিলাম সেটা যেন আমার মাথাতেই ছিল। এই বাড়ির সব কিছু সম্পর্কেই আমার সেরকম মনে হচ্ছে। যত সময় এখানে কাটাচ্ছি ততই যেন আরও বেশি করে চিনতে পারছি সব কিছু। ইন্সপেক্টর মার্স যেন নিজের অজান্তেই কিবোর্ডে নামটা টাইপ করলো, নিতিন দেসাই। একাধিক আইডেন্টিটির বেশ কয়েকজন নিতিনের নামের লিঙ্ক পরপর ফুটে উঠল মনিটরে। তার মধ্যে দুটো নিতিন দেসাইয়ের নাম দেখালো। উৎসাহিত হয়ে প্রথম লিঙ্কে ক্লিক করলো মার্স। 2-3বার চেষ্টার পরেও সেটা কিছুতেই খুলল না, সার্ভার এরর দেখালো। পরেরটার ক্ষেত্রেও একই রকম সমস্যা। ইন্সপেক্টরের মনে হলো কোনো অজানা কারণেই নিতিন দেসাইকে ডেটাবেস থেকে মুছে ফেলা হয়েছে। স্বাভাবিক কারণেই তার কৌতূহল বেড়ে গেল। প্রথম ক্ষেত্রে অসফল হয়ে মার্স অন্য পন্থা নিল। এবারে সে টাইপ করলো কেলি স্টার্ক। একেবারে প্রথমেই ব্লু চিপ ফিনান্সিয়ালে কর্মরত সাইবার সিকিউরিটি অ্যানালিস্টের নামটা ফুটে উঠল জলজল করে। মার্কিন নাগরিক কেলির সম্পর্কে অনেক কিছুই জানা গেল সেখানে, তবে সাংবাদিক নিতিন দেসাইয়ের সঙ্গে তার কোনো রকম যোগসূত্র খুঁজে পাওয়া গেল না। ইন্সপেক্টর মার্সের খুব অবাক লাগলো ব্যাপারটা। তিনি কিছুতেই বুঝতে পারলেন না একজন মানুষ যে কিনা এই দেশে বিগত 2 বছর ধরে বসবাস করছে তার কোনো উল্লেখই নেই তাদের ডেটাবেসে। স্ট্রেঞ্জ। এটা কেমন করে হতে পারে? বাট 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 এই নিতিন দেসাই কে ছিল যাকে সম্পূর্ণভাবে রেকর্ড থেকে মুছে ফেলা হয়েছে? বেশ কিছুটা সময় চুপচাপ বসে রইলেন তিনি। হঠাৎ ফোনটা বেজে ওঠায় প্রথমে একটু বিরক্তই হলো ইন্সপেক্টর মার্স। তার গভীর চিন্তার ছেদ পড়ল। ফোনের ওপাশ থেকে এক পুরুষ কণ্ঠ বলে উঠলেন, আমি কেলি স্টার্কের বাড়িতে এসেছিলাম। ওনার বর্ণনা অনুযায়ী স্কেচটা তৈরি হয়ে গেছে, তবে ভদ্র মহিলা আর কোনো ইনফরমেশনই দিতে পারলেন না। কেন জানি না, আমার মনে হলো উনি ইচ্ছে করে কিছু একটা গোপন করে গেলেন। মানে উনি কেন গোপন করতে যাবেন? সেটা আমি বলতে পারবো না। আমি স্কেচটা ছবি তুলে আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আর অরিজিনালটা পরে পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি হেডকোয়ার্টারে চলে এসো, ডিটেলে কথা বলা যাবে। ইন্সপেক্টর মার্স ফোনটা রাখার সঙ্গে সঙ্গে আবারও বেজে উঠল সেটা। উল্টো দিক থেকে আরেকটি পুরুষ কণ্ঠ বলল, চিফ বলছি, বিকেল 4টের সময় আমার অফিসে চলে এসো, ইটস আর্জেন্ট। দুদিন পর সেই মাঝরাত থেকেই নিজের হোটেলের বিছানায় একা শুয়ে শুয়ে মনে করার চেষ্টা করছিল শন তার ভুলে যাওয়া স্বপ্নগুলোকে। কিন্তু যতই সে মনে করার চেষ্টা করছে ততই তার মাথার যন্ত্রণাটা বেড়ে চলেছে। সকাল হবার সঙ্গে সঙ্গেই শন হোটেলের ইন্টারকমটা তুলে রিসেপশনে ডায়াল করে একটা মোবাইল নাম্বার দিয়ে বলল, একটু এই নাম্বারে কলটা ট্রান্সফার করুন তো, আর্জেন্ট। রিসেপশনিস্ট কোনো রকম প্রশ্ন না করে ফোনে ওই নাম্বারটা ট্রান্সফার করে দিল। উল্টো দিকে নারী কণ্ঠ ঘুম জড়ানো গলায় বলল, হ্যালো, আমি শন। আমার একটা সাহায্য করবে কেলি? তুমি হোটেলের ল্যান্ডলাইন থেকে আমায় ফোন করছো কেন? এ কি, তুমি কি জানো না পুলিশ
তোমাকে পাগল কুকুরের মতন খুঁজছে। দরকারটা এমনই যে ফোন না করে থাকতে পারলাম না। আমি জানি ওরা হয়তো তোমার ফোনও ট্যাপ করছে। আশ্চর্য, সেটা জানা সত্ত্বেও তুমি ফোন করলে আমাকে। বলো বলো, কি হয়েছে? কাল রাতে আমি আবার স্বপ্ন দেখেছি। তারপর থেকে মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। আমি আমি আর সহ্য করতে পারছি না কেলি। স্বপ্নগুলো তোমার মনে আছে? আমায় আমায় কোনো ডাক্তারের কাছে নিয়ে চলো কেলি। আমি মনে হচ্ছে মারা যাব। তোমার স্বপ্নগুলো মনে আছে? না, কিচ্ছু মনে নেই। তুমি হোটেলে অপেক্ষা করো, আমি আসছি। বিগত দুদিন কেলি এবং তার বাচ্চা ছেলেটার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছে শন। বাচ্চাটার নামটা খুব অদ্ভুত লেগেছে তার, টেডি। আসলে টেড থেকে টেডি হয়েছে সে। কেলি জানিয়েছে এই নামটার পিছনে নিতিনের অবদান রয়েছে। বলার পরে নিতিনের কথা ভেবে তার মনটা কেমন বিষণ্ণ হয়ে গিয়েছিল। সেই পরিস্থিতিতে কি করা উচিত তা শনের জানা ছিল না। সে কেবলই ফ্যালফ্যাল করে তাকিয়েছিল কেলির মুখের দিকে। টেডি তাকে শন আঙ্কেল বলে ডেকেছে। এই দুদিনে কেলিও বারবার অবাক হয়েছে শনের কাজকর্মে। সে দেখেছে তার এবং এই বাড়ির সম্পর্কে প্রায় সবকিছুই জানে শন। অদ্ভুত হলেও এখন কেলির মনের একটাই ইচ্ছে, এই রহস্যের সমাধান করা। তার জন্য সে শনকে সব রকম সাহায্য করতেও রাজি। আধ ঘন্টার মধ্যেই কেলি এসে উপস্থিত হলো শনের হোটেলের ঘরের সামনে। দরজায় দুবার টোকা দেওয়ার পরেই দরজা খুলে দেখতে পেল শনের উদ্ভ্রান্ত চেহারা। দেখেই বোঝা যাচ্ছে সে বেশ অসুস্থ। ঘরের ভেতরে ঢুকে এলো কেলি। পুরোনো আমলের ছোট সোফাটায় বসে পড়ে সে বলল, তাড়াতাড়ি তোমার লাগেজ প্যাক করে নাও, কুইক। পুলিশ যে কোনো মুহূর্তে এখানে চলে আসবে, আর তোমার এখানে একা থাকা চলবে না কোনোভাবেই। কুইক। তুমি কি করে এত নিশ্চিত হচ্ছ? আর আমি যাবই বা কোথায়? তোমায় তো আগেই বলেছি ওরা আমার নাম্বার ট্যাপ করতে পারে। আর এখন তোমার মুখের স্কেচ রয়েছে পুলিশের কাছে, যেটা বানাতে আমি ওদের সাহায্য করেছি। তাই এখানে থাকা তোমার পক্ষে ভেরি ভেরি আনসেফ। দ্যাটস ইট। প্যাক করার মতন বিশেষ কিছুই নেই আমার, কিন্তু আমি যাব কোথায়? যেখানে থাকলে পুলিশ কখনো তোমায় খুঁজে পাবে না, কেউ সন্দেহই করবে না। তুমি আমার বাড়িতে যাবে। চলো এবার। যাবার পথে তোমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে যাব। আমার একজন পরিচিত ডাক্তার আছেন, ওনার নাম ডক্টর জুলিয়ান বার্ন। সিডনি শহরের অদূরে ছোট সস্তার হোটেলটার সামনেই একটা গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছে ইন্সপেক্টর মার্স। নজর রাখছে হোটেলটার গেটের ওপর। কিছুক্ষণ আগেই কেলির ফোন কল ট্রেস করে এই হোটেলের ঠিকানাই পেয়েছে সে। কিন্তু শন ক্লার্ক অথবা কেলি স্টার্ককে সরাসরি যোগাযোগ করা এখন তার পক্ষে সম্ভব নয়। এই দুদিনে অনেক কিছুই বদলে গিয়েছে। মার্স এখন আর সেই কেসের ইনচার্জ নেই, তবে প্রথম থেকেই কেসটা সে আগ্রহ নিয়েছিল। আর এখন সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে শুধু চাকরি কেন, প্রাণ চলে গেলেও সে শেষ দেখে ছাড়বে। নিজের কাছে নিজেকে প্রমাণ করার এটাই একমাত্র সুযোগ বলে মনে করছে সে। এই কেসটা তার কাছে এখন একটা জেদে পরিণত হয়েছে। দুদিন আগেই শন ক্লার্কের স্কেচটা হাতে পেয়েছিল ইন্সপেক্টর মার্স। দুপুরবেলা যখন প্রচণ্ড আগ্রহ নিয়ে স্কেচ আর্টিস্টের সঙ্গে বসে আলোচনা করছিল সে, তখন বিকেল 4টেতে চিফের সঙ্গে মিটিংটার কথা মাথা থেকে বেরিয়েই গিয়েছিল তার। স্কেচ আর্টিস্ট বলেছিল, এই ভদ্রমহিলা যা ডিটেলস দিয়েছেন সেই অনুযায়ী প্রায় 80% মিল পাবে এই স্কেচে। এর থেকে পারফেক্ট করা বোধহয় আর পসিবল নয়। ফ্যান্টাস্টিক, তোমার কাজ সবসময় দারুণ। থ্যাংক ইউ। স্কেচটা আঁকার সময় আমি আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশন জানার চেষ্টা করেছিলাম, কিন্তু কেন জানি না মনে হলো ভদ্রমহিলা ইচ্ছে করেই খুব চালাকির সঙ্গে এড়িয়ে যাচ্ছিলেন আমার প্রশ্নগুলো। ব্যাপারটা খুবই অদ্ভুত লাগলো আমার। তোমার কথা যদি সত্যি হয় তবে ব্যাপারটা খুবই অ্যাবসার্ড। ভেবে দেখো, বাড়িতে মাঝরাতে চোর ঢুকেছে বলে যিনি নিজেই কমপ্লেন করেছেন, এমনকি চোরের স্কেচ আঁকতে যিনি নিজে সাহায্য করেছেন,
তিনি কি কারণে এরকম ব্যবহার করবেন? সেটা তো তোমাকেই খুঁজে বের করতে হবে মার্স। ইন্সপেক্টর তো তুমি, আমি তো নই। মার্স আর কথা বাড়ায়নি, তবে ব্যাপারটা তাকে এখনো ভাবাচ্ছে। তাই সে সিদ্ধান্ত নিয়েছে কেলিকেও সার্ভেলেন্সে রাখতে হবে। সেদিন বিকেল 4:10 নাগাদ মার্সের ফোনটা যখন হঠাৎ বেজে উঠল, তখনই তার মনে পড়ল চিফের সঙ্গে মিটিংয়ের কথা। ফোন তুলেই সে বলল, 5 মিনিটে আসছি চিফ। চিফের ঘরে ঢুকেই পরিস্থিতি কিছুটা আন্দাজ করতে পেরেছিল মার্স। চিফ নিজের চেয়ারে বসেছিলেন, তার টেবিলের সামনে রাখা দুটি চেয়ারের একটিতে বসেছিলেন আরও একজন। থমথমে মুখে খালি চেয়ারে মার্সকে বসতে ইশারা করলেন চিফ। তারপর আচমকা বললেন, কেলি স্টার্কের কেসটা নিয়ে তোমাকে আর মাথা ঘামাতে হবে না। কেন? ওটা এখন ফেডারেল পুলিশের হাতে চলে গেছে। এই হলো সার্জেন্ট জনসন। ফেডারেল পুলিশের তরফ থেকে ইনি এই কেসটা হ্যান্ডেল করবেন। তোমার রিপোর্টগুলো ওনাকে হ্যান্ডওভার করে দিও। জনসন ফিরে তাকালো মার্সের দিকে। তার কঠিন মুখে হাসি ফুটে উঠল। মার্স কোনো কথা না বলে চিফের দিকে তাকিয়ে সরাসরি বলল, সন্ধ্যে 6টার মধ্যে আমার রিপোর্টগুলো পেয়ে যাবেন। চিফের ঘর থেকে বেরিয়ে যেতে যেতে একটাই প্রশ্ন তার মাথায় ঘুরছিল, কি এমন রহস্য লুকিয়ে আছে সাদামাটা কেসটার মধ্যে যে মাত্র একদিনেই এটা ফেডারেল পুলিশের হাতে চলে গেল? গাছের পেছনে দাঁড়িয়ে এ সমস্তই ভাবছিল ইন্সপেক্টর মার্স। হঠাৎ দূর থেকে সে দেখতে পেল কেলিকে। হোটেলের দরজার কাছে এসে দাঁড়িয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে সে। কয়েক মুহূর্ত পরেই বেরিয়ে এলো শন। মার্স যতটা সম্ভব ভালো করে দেখল তাকে। তার দৃঢ় বিশ্বাস, স্কেচের ছবিতে যে মুখটা সে দেখেছে এই লোকটাই সেই। তার কাঁধে একটা ব্যাগ। দুজনে পাশাপাশি বেরিয়ে আসছে হোটেলটা থেকেই। এই লোকটা কে? সত্যিই কি এ চোর নাকি অন্য কিছু? কেলি স্টার কি করছে এর সঙ্গে? লোকটা কি তাহলে কেলির পরিচিত? কেলি তাহলে পুলিশে অভিযোগ কেন করলো? সামনে দেখতে পেল ওরা দুজনে একটা গাড়িতে উঠল। মার্সও গিয়ে বসলো নিজের গাড়ির ড্রাইভারের সিটে। JM1 হাইওয়ে ধরে গাড়ি চালিয়ে কিছুটা দূর এসে একটা বড় সড়ো কমপ্লেক্সের সামনে দাঁড়ালো কেলি। শন এদিক ওদিক দেখে নিয়ে জানতে চাইল, আমরা কোথায় এলাম? তোমাকে যে ডাক্তারের ব্যাপারে বলেছিলাম, এটাই ওনার ক্লিনিক। চলো তাহলে, আমি আর সহ্য করতে পারছি না। কমপ্লেক্সের ভেতরে ঢুকে শনের অবাক হওয়ার জোগাড়। এটা ক্লিনিক? ব্যাপার স্যাপার দেখে তো মনে হচ্ছে কোনো বিশাল বড় নার্সিং হোম। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এটা আসলে একটা নার্সিং হোম। ডক্টর জুলিয়ান বার্ন এখানে তার কর্মযজ্ঞ চালান। তিনি এই জায়গাটাকে ক্লিনিক বলতেই পছন্দ করেন। রিসেপশনে এসে ডক্টর বার্নের সঙ্গে অ্যাপয়েন্টমেন্টের কথা বলল সে। সেখান থেকে তাদের সেকেন্ড ফ্লোরে পাঠিয়ে দেওয়া হয়। সঙ্গে একজন অ্যাকাউন্টেন্ট এসে ডক্টর বার্নের চেম্বারের সামনে অবধি পৌঁছে দিল তাদের। দরজায় টোকা দিয়ে ভেতরে মুখ ঢুকিয়ে কেলি জানতে চাইল, ভিতরে আসবো ডক্টর? কাম ইন। অনুমতি পেয়ে শনকে নিয়ে ভেতরে প্রবেশ করল সে। ফাঁকা ঘরের মাঝখানে একটা অদ্ভুত ধরনের হসপিটাল বেড পাতা, অনেকটা অপারেশন থিয়েটার টেবিলের মতন দেখতে। তার ঠিক ওপরে ঝুলছে একটা ব্র্যাকেট, আর তাতেই একটা সাদা রঙের লাইট ডিম করে জ্বলছে। বেডটাকে কেন্দ্র করে এদিক ওদিক ঘুরছেন একজন ছোটখাটো চেহারার মধ্যবয়স্ক পাগলাটে ধরনের মানুষ। কেলি তার দিকেই কিছুটা এগিয়ে গেল, বলল, গুড মর্নিং ডক্টর বার্ন। গুড মর্নিং কেলি। তুমি কি এর কথাই বলছিলে? হ্যাঁ। শন এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে অপারেশন টেবিলের মতন দেখতে ওই হসপিটাল বেডটার দিকে। কোথায় যেন দেখেছে সে এই ধরনের হসপিটাল বেড, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না সে। কি সমস্যা হচ্ছে আপনার? মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। আর কোনো সমস্যা? মাঝে মধ্যে অদ্ভুত সব স্বপ্ন দেখে রাতের ঘুম ভেঙে যাচ্ছে। পরক্ষণেই আর সেই স্বপ্ন মনে করতে পারছি না। সেই সময় থেকে মাথার যন্ত্রণাটা শুরু হচ্ছে। ডক্টর বার্ন শনকে শুয়ে পড়তে বললেন ওই অদ্ভুত হসপিটাল বেডটায়।
শন একটু ইতস্তত করে এগিয়ে গিয়ে শুয়ে পড়ল এক সময়। মাথার উপরে লাইটটা কিছুটা জোরালো করে দিয়ে ডক্টর বার্ন পরীক্ষা করলেন তার দুটো চোখ। তারপরেই লাইটটা নিভিয়ে দিলেন তিনি। ঘরটা এখন প্রায় অন্ধকার। এবারে তিনি শনকে চোখ বন্ধ করে ফেলতে বললেন। শন তাই করল। কয়েক মুহূর্ত ঘরটা একেবারে নিস্তব্ধ। হঠাৎ শনের বন্ধ চোখের অন্ধকারের মধ্যেই ফুটে উঠল সেই স্বপ্নটা। শন শুয়ে রয়েছে এইরকমই একটা অদ্ভুত হসপিটাল বেডে। পাশেই ডাক্তারদের পরামর্শ দিচ্ছেন আরেকজন ডাক্তার, আর তার মুখটা কিছুতেই শন দেখতে পাচ্ছে না। কিছু দূরত্বে দুজন সাদা পোশাকের পুলিশ। সামনের কম্পিউটার স্ক্রিনটায় চোখ পড়ল তার। সারাটা শরীর কেঁপে উঠল তার, কিন্তু এতটুকু নড়ার ক্ষমতাও তার নেই এখন। স্ক্রিনে সে দেখতে পেল তার মাথার খুলির ওপরের অংশটা কেমন যেন উল্টে রয়েছে। চোখ খুলে ধরফর করে বেডে উঠে বসল শন। এর মধ্যেই মাথায় যন্ত্রণাটা আরো অসহ্য হয়ে উঠেছে। ডক্টর বার্ন আর কিছুই বললেন না। তিনি একটা রাবারের পাউচ শনের হাতে দিয়ে বললেন, এতে কিছু ক্যাপসুল আছে, আপাতত 3 দিন 6 ঘন্টা অন্তর অন্তর একটা করে খেতে হবে। কেমন? 3 দিন পর থেকে যখন এরকম ব্যথা হবে শুধুমাত্র তখনই খেতে হবে, রাইট? শন তৎক্ষণাৎ একটা ক্যাপসুল বের করে মুখে পুরল। আমাকে শনের ব্যাপারে প্রতিদিন আপডেট দেবে। কেলি সম্মতি জানিয়ে মাথা নাড়ালো। ক্লিনিক থেকে বেরিয়ে যখন ওরা গাড়িতে উঠল তখন শনের মাথা যন্ত্রণাটা কিছুটা হলেও কমেছে, তবে প্রচণ্ড ঘুম পাচ্ছে তার। সে পিছনের সিটে গা এলিয়ে দিল। কেলি গাড়ি চালিয়ে এগিয়ে গেল। কিছুটা দূরত্বে নিজের গাড়িতে বসে সেই দৃশ্যই দেখল ইন্সপেক্টর মার্স। নিজের গাড়ি স্টার্ট দিয়ে ওদের পিছু নিতে যাবে, ঠিক এমন সময় সে দেখতে পেল একটা লোক ক্লিনিকের গেট দিয়ে ভেতরে ঢুকছে। খুব চেনা লাগলো তাকে। মার্স নিজের গাড়িটা এগিয়ে নিয়ে এসে ভালো করে দেখল তাকে। চোখ আটকে গেল তার। সে অবাক হয়ে ভাবল, এ কি, এ তো ফেডারেল পুলিশ জনসন। জনসন এখানে কি করছে? দশ দিন পর ইদানিং শন প্রায় বিভিন্ন রকমের স্বপ্ন দেখে, দিনে অথবা রাত্রে। সময়ের কোনো ঠিক নেই। এখন বেশিরভাগ স্বপ্নই তার মনে থাকে। সেই স্বপ্নগুলোর সঙ্গে তার বাস্তব জীবনের কোনো রকম যোগাযোগ কিছুতেই খুঁজে পায় না সে। অথচ স্বপ্নগুলো কেমন যেন ভীষণ রকম জীবন্ত। প্রত্যেকটা স্বপ্ন যেন নিজের জীবন দিয়ে উপলব্ধি করতে পারে সে। সেই স্বপ্নে মাঝে মধ্যে চলে আসে কেলি। যে সময়টা সে কেলির সঙ্গে কখনো কাটায়নি, সেই সমস্ত মুহূর্ত ভেসে ওঠে তার চোখের সামনে। সে স্বপ্নে কেলির স্বামী নিতিনকেও দেখতে পায় সে কখনো সখনো, অথচ নিতিনের সঙ্গে শনের কখনোই দেখা হয়নি। সেই স্বপ্নে আরও অনেকে আসেন, এমনকি ডক্টর জুলিয়ান বার্নও। নিজের পূর্ব জীবন শন ইতিমধ্যেই প্রায় ভুলতে বসেছে, কিন্তু এই স্বপ্নগুলোই খুব আস্তে আস্তে তার জীবনকে যেন বদলে দিচ্ছে। পুরনো সমস্ত কিছু মুছে দিয়ে এই স্বপ্নগুলোই হয়ে উঠছে তার এখনকার জীবন। মাথা ব্যথা আগের মতন আর হয় না, হলেও ডক্টর বার্নের দেওয়া ওষুধ তার কষ্ট বাড়তে দেয় না। এই কয়েকটা দিনেই নিতিন আর কেলির বাচ্চা ছেলে টেডির সঙ্গে এক দারুণ সম্পর্ক গড়ে উঠেছে শন আঙ্কেলের। কেলির সঙ্গেও একটা সূক্ষ্ম সম্পর্কের ভিত তৈরি হয়েছে তার। এমন এক সম্পর্কের কথা শন তার জীবনে কখনো কল্পনা করতে পারেনি। আজ 10 দিন পরে শন বাড়ির বাইরে বেরিয়েছে। সঙ্গে তার কেলি আর টেডিও রয়েছে। আসলে টেডির তাড়নাতেই আজ ছুটির দিনে একটু কেনাকাটা করতে বেরিয়েছে কেলি, সঙ্গে শনকে নিয়ে। এই কটা দিনে সে কোনোভাবেই শনকে বাড়ির বাইরে বেরোতে দেয়নি। সামনেই ক্রিসমাস, তাই কিছু জিনিস কেনাকাটা না করলেই নয়। শন একটা ভারী জ্যাকেট গায়ে জড়িয়ে টুপি দিয়ে মুখটা আড়াল করে রেখেছে, যাতে কেউ তাকে চিনতে না পারে। গাড়ি নিয়ে এসে ওরা দাঁড়িয়েছে একটা শপিং কমপ্লেক্সের সামনে। কেলি বলল, তোমরা দাঁড়াও, আমি গাড়ি পার্ক করে আসছি। টেডিকে সঙ্গে নিয়ে শপিং মলের সামনেটায় দাঁড়িয়ে রইল শন। হঠাৎ করেই তার নজর গেল কিছুটা দূরত্বে দাঁড়িয়ে থাকা একজন লোকের ওপর। তাকে দেখে খুব চেনা মনে হলো শনের। ভালো করে দেখার জন্য আবারও সেই দিকে তাকালো সে, কিন্তু কাউকেই এর দেখতে পেল না।
শনের মনে হলো কেউ বুঝি তাদের ফলো করছে। কয়েক মুহূর্ত পরেই কেলি চলে এলো, বলল, চলো ভিতরে চলো। ঘন্টা দুয়েক পরে যখন ওরা শপিং কমপ্লেক্স থেকে বাইরে বের হলো, তখন শনের দুহাত ভর্তি কেনাকাটার জিনিস, আর ওদের তিনজনের মুখেই লেগে রয়েছে খুশির ঝলক। কমপ্লেক্সের গেটের বাইরে বেরিয়েই কেলির মুখটা হঠাৎ করে কেমন যেন বিষণ্ণতায় ভরে উঠল, আর শনের দৃষ্টি এড়ায় না এই বিষয়টি। সে প্রশ্ন করল, কি হলো কেলি? না কিছু না, চলো এবার বাড়ি ফিরতে হবে। এরপরে ওরা পার্কিং লটের দিকে হেঁটে গেল। জায়গাটায় পর্যাপ্ত আলোর অভাব, কেমন যেন আলো আঁধারি খেলা করছে। টেডি শন আঙ্কেলের হাত ধরে হাঁটছে। কেলি কিছুটা এগিয়ে গিয়েছে ইতিমধ্যেই। গাড়িগুলো সব এমনভাবে রাখা রয়েছে যে নিজের গাড়িটা খুঁজে পেতে কেলির একটু অসুবিধেই হচ্ছে। শন আর টেডি নিজেদের মধ্যে খুনসুটি করতে করতে অন্যদিকে চলে গিয়েছিল। কেলির মন ছিল নিজের গাড়িটা খোঁজার দিকে, তাই ওদের খেয়াল করেনি সে। গাড়িটা খুঁজে পেয়ে সে এদিক ওদিক তাকালো। শন আর টেডিকে দেখতে না পেয়ে একটু ঘাবড়ে গেল সে। গাড়ির দরজা খুলে রেখেই আস্তে করে টেডির নাম ধরে ডাকলো সে, টেডি, টেডি, টেডি। কোনো উত্তর পেল না সে। তারপরেই সে আবার ডাকলো, শন, শন। এবারেও কোনো উত্তর এলো না। কেলির কেমন যেন ভয় করতে লাগলো এবার। হঠাৎ কেলির পেছন থেকে কে যেন তাকে এসে একটা ধাক্কা দিল। কেলি প্রায় পড়েই যাচ্ছিল সামনের দিকে, কিন্তু নিজেকে কোনো মতে সামলে নিয়ে পিছন ফিরে তাকাতেই দেখতে পেল টেডি আর শন নিজেদের মধ্যে হাসাহাসি করছে। প্রচণ্ড রাগ হলো কেলির। এই মজা করার ধরন সে কিছুতেই মানতে পারছে না। এগিয়ে এসে এক চড় কষিয়ে দিল শনের গালে, তারপরেই জড়িয়ে ধরল টেডিকে। শন চুপচাপ দাঁড়িয়ে দেখল ওদের দুজনকে। চড় খাবার পরও কিন্তু একবারের জন্য তার মধ্যে জেগে উঠল না সেই পুরনো হিংস্র জানোয়ারটা। গাড়ির পেছনের দরজা খুলে টেডিকে বসতে বলল কেলি। ঘটনার আকস্মিকতায় একেবারেই চুপ করে গিয়েছে সে। সে ভাবতেও পারেনি তাদের মজা করার কারণে কেলি এতখানি রেগে যাবে। শনও বুঝতে পারেনি সেই বিষয়টা। সেও কোনো কথা বলছে না। আর নিস্তব্ধতা ভেঙে কেলি প্রথম কথা বলল, আমি খুব দুঃখিত, আসলে খুব ভয় পেয়ে গেছিলাম। অত্যন্ত শান্তভাবে সন্তার মুখের দিকে তাকিয়ে রয়েছে। বিগত কয়েকদিন তার স্বভাবে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। সে আর উত্তেজিত হয় না হঠাৎ করে। কেলির চোখ দুটো ছলছল করছে এখন। শন তার কাঁধে হাত রাখল, মুখে কিছুই বলল না। কয়েকটা মুহূর্ত এভাবেই কাটল। একসময় শন দরজা খুলে পিছনের সিটে বসতেই যাবে, ঠিক তখনই তার মাথায় একটা প্রচণ্ড জোরে আঘাত অনুভব করল সে। হঠাৎ করে তার চোখের সামনে সমস্ত কিছু যেন অন্ধকার হয়ে এলো। চোখ খুলে তাকিয়ে প্রথমে কিছুই বুঝতে পারল না শন। এমনকি সেই মুহূর্তে সে কোথায় রয়েছে সেটাও না। মাথায় আর ঘাড়ে একটা তীব্র যন্ত্রণা টের পেল সে। হাত দুটো কেমন যেন অবশ হয়ে রয়েছে। অনেক কষ্টে একটা হাত তুলে মাথার পেছনে নিয়ে সে দেখে নিল রক্ত বের হচ্ছে কিনা, কিন্তু না, রক্তের কোনো চিহ্ন নেই। কয়েক মুহূর্তের মধ্যেই শন উপলব্ধি করল সে কোনো একটা কংক্রিটের খড়খড়ে মেঝেতে উপুর হয়ে পড়ে রয়েছে। উঠতে গিয়ে পিঠে বাঁধা পেল সে। আবছা অন্ধকারে ভালো করে দেখে বুঝল একটা গাড়ির নিচে শুয়ে রয়েছে সে। অতি সাবধানে গাড়ির তলা থেকে বেরিয়ে বাইরে এসে সে দেখতে পেল এটা সেই শপিং কমপ্লেক্সের পার্কিং লট। চকিতেই সবকিছু মনে পড়ে গেল তার। আর সেই সঙ্গেই একটা প্রচণ্ড দুশ্চিন্তা গ্রাস করল তাকে। আশেপাশে ভালো করে খুঁজে দেখতে লাগলো সে। কেলি আর টেডিকে কোথাও দেখতে পেল না। ওদের গাড়িটা যদিও এখনো একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। শন এটাও বুঝতে পারছে না যে সেই ঘটনার পর ঠিক কতক্ষণ সময় সে অচৈতন্য অবস্থায় কাটিয়েছে। এক রাশ প্রশ্ন ঘুরে ফিরে আসছে তার মাথায়। সে মনে মনে ভাবল, কেলি আর টেডি কোথায় গেল? আমার মাথায় কি আঘাত করলো?
তবে কি কেউ ওদের কিডন্যাপ করলো? কিন্তু কেন? কে ওদের কিডন্যাপ করতে পারে? আর আমাকে ছেড়ে দিয়ে গেল কেন ওরা? এই মুহূর্তে কি করা উচিত কিছুই বুঝতে পারছি না। কার কাছে যাব সাহায্যের জন্য? এই শহরে কেউই তো আমাকে চেনে না। পুলিশের কাছে কমপ্লেন করতে গেলে তারা আমাকে জেলে ভরে দেবে। আমি একজন দাগি আসামি। তাহলে কোথায় খুঁজবো কেলি আর টেডিকে? কিভাবেই বা ওদের উদ্ধার করবো? না 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 না, আগে এখান থেকে বেরোতে হবে। কিন্তু এখন যাব কোথায়? আমার কাছে সব থেকে সুরক্ষিত জায়গা হলো কেলির বাড়ি। হ্যাঁ, সেখানে গিয়ে মাথা ঠান্ডা করে ভাবতে হবে সম্পূর্ণ ঘটনাটা। যদি কোনো সূত্র খুঁজে পাওয়া যায়। কিন্তু এই সমস্ত কিছুর জন্য কোনোভাবে আমি নিজে দায়ী নই তো? কিছুক্ষণ পরেই কেলির গাড়ির দরজা খুলে শন দেখতে পেল চাবি লাগানোই রয়েছে। গাড়ি স্টার্ট দিয়ে কেলির বাড়ির দিকে চলল সে। রাত পার হয়ে প্রায় ভোর হতে চলল। শনের চোখে এতটুকুও ঘুম নেই, অথচ সে ঘুমোবার কম চেষ্টা করেনি। ঘুমোতে পারলেই বোধ হয় তার যন্ত্রণার সমাধান খুঁজে পেত সে। হয়তো ঘুমের মধ্যেই একটা স্বপ্ন এসে তাকে বলে দিয়ে যেত তার সামনে দাঁড়িয়ে থাকা অবরুদ্ধ দরজার চাবি ঠিক কোথায় রাখা আছে। আর ঠিক তৎক্ষণাৎ ঘুম ভেঙে উঠে সেই চাবি নিয়ে শন পৌঁছে যেত বন্ধ দরজার পিছনে, যেখানে তার দুই ভালোবাসার মানুষ আটকা পড়ে রয়েছে। আবারও মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে শনের। ওষুধ খাবার কথা তার মনেই নেই। এখন সে যেন জেনে গেছে কেলি আর টেডি তার কারণেই কিডন্যাপ হয়েছে। সে এটাও জানে তাদের জীবন মরণ নির্ভর করছে একমাত্র তার উপর। অথচ কি মারাত্মক রকম নিরুপায় সে। ঘরের এক কোণে অন্ধকারে বসে রয়েছে একটু ঘুম আসার অপেক্ষায়। সেই ঘুমের ফাঁকে যদি একটা স্বপ্ন আসে, সেই প্রতীক্ষায়। একদিন আগেও যে স্বপ্নগুলো থেকে সে পিছু ছাড়াতে চাইছিল, আজ সে অধীর আগ্রহে তার জন্যই অপেক্ষা করছে। অন্ধকারে শুয়ে যাওয়া চোখ দুটো ক্লান্ত হয়ে কেমন যেন ভারী হয়ে এসেছে। চোখ বন্ধ করল শন। শপিং কমপ্লেক্স থেকে শন সবে কেলির গাড়িটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। তখন কিছুটা রাস্তা আসার পরেই সে দেখতে পেল কেলির মোবাইল ফোনটা পড়ে রয়েছে গাড়ির পিছনের সিটে। এমনিতে গাড়ি চালাতে গিয়ে পিছনের সিটে পড়ে থাকা ছোট জিনিসটা চোখে পড়ার কথা নয়, কিন্তু চোখে পড়ল কারণ সেটা হঠাৎ করেই বেজে উঠেছে। গাড়িটা রাস্তার পাশে পার্ক করল শন। ফোনটা হাতে নিয়ে দেখল স্ক্রিনে কোনো নাম্বার দেখাচ্ছে না, অথচ ফোনটা বেজে চলেছে। ব্যাপারটা তার পেছনে অদ্ভুত লাগলো। কিছুটা ইতস্তত করে ফোনটা ধরল সে। উল্টো দিকের পুরুষ কণ্ঠ প্রথমেই জানতে চাইল, আমায় চিনতে পারছো? আপনি যাকে খুঁজছেন আমি সে নই। আসলে তার ফোনটা আমার কাছে রয়ে গেছে। কোনো মেসেজ দিতে হলে বলুন, আমি তাকে বলে দেবো। আমি তোমাকেই খুঁজছি। আমার কথা মন দিয়ে শোনো। আমার ব্রিফকেসটা কোথায়? ব্রিফকেস? আমি তো কোনো ব্রিফকেসের ব্যাপারে জানি না। ব্রিফকেস নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। এই ফোনের মালিক আর বাচ্চাটা আমাদের কাছেই আছে। কাল সন্ধে 6টা পর্যন্ত সময় আছে তোমার কাছে। তারপর প্রত্যেক ঘন্টায় ওদের শরীর থেকে একটা একটা করে অঙ্গ কেটে ফেলার ভিডিও ফুটেজ এই ফোনেই তুমি পেয়ে যাবে। ওরা যে আমার কাছেই আছে তার প্রমাণ চাই তো। ফোন রেখে চেক করো, ভিডিও পাঠাচ্ছি একটা। কোথায় যেতে হবে আমাকে? সেটা তুমি ভালো করেই জানো। করো করো, মনে করার চেষ্টা করো।
কাল সন্ধে 6টা পর্যন্ত সময় আছে তোমার কাছে। তরপর করে বিছানায় উঠে বসল শন। তন্দ্রার মধ্যে এই ঘটনাটাই তার মাথায় ঘোরাফেরা করছিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল ভোর 4টে। মাথায় ঘুরতে লাগলো একটাই কথা, সন্ধে 6টা পর্যন্ত সময় আছে। সময় পার হয়ে যাচ্ছে, অথচ আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু না। এই রহস্যের জট খুলতে পারছি না কিছুতেই। কিন্তু আমার বারবার মনে হচ্ছে এই রহস্যের সমাধান রয়েছে আমারই কাছে। কিন্তু কিভাবে পাবো সেই সমাধানের সূত্র? সোফা থেকে উঠে গিয়ে দরজা খুলে দাঁড়ালো সে। সামনে দরজার ওপাশে দাঁড়িয়ে সাদা পোশাকের ইন্সপেক্টর মার্স। ডক্টর জুলিয়ান বার্ন নিজের ক্লিনিকের একটা ঘরে বসেছিলেন। এই ক্লিনিকই তার বাড়ি, এটাই আবার তার কাজের জায়গা। বিগত বেশ কিছু বছরে ক্লিনিক ছেড়ে তিনি খুব কমই বাইরে বের হয়েছেন। এখানেই চলে তার যাবতীয় কর্মযজ্ঞ। যদিও তার কাজ সম্পর্কে খুব কম মানুষেরই ধারণা আছে, তবে যাদের সে ধারণা রয়েছে তারা তাকে বিশ্বের একজন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হিসেবেই মানেন। ডক্টর জুলিয়ান বার্নের অবশ্য বিশেষ ভ্রুক্ষেপ নেই তাতে। তিনি নিজের খেয়ালেই থাকেন। চিকিৎসা জগতের অলিতে গলিতে বিরাজ করেন তিনি। তার সাধনা মানুষের শরীর নিয়ে। তিনি ভালো করেই জানেন মানুষের শরীর কখনোই চিরস্থায়ী নয়। তবে কত বেশি দিন কোনো মানুষের অস্তিত্বকে এই পৃথিবীতে টিকিয়ে রাখা যায় তাই নিয়েই নিরন্তর সাধনা করে চলেছেন ডক্টর জুলিয়ান বার্ন। এই মুহূর্তে তার ক্লিনিকের এই বিশেষ ঘরে ডক্টর বার্নের মুখোমুখি বসে রয়েছে ফেডারেল পুলিশের অফিসার জনসন। তার মুখটাও থমথমে। দেখেই মনে হচ্ছে সারা দুনিয়ার টেনশন এখন তার মাথায়। সে ডক্টর বার্নের মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। ডক্টর বার্ন তিনি অবশ্য টেবিলের ওপর রাখা কাগজপত্র ঘেঁটে চলেছেন নিজের মতো করে। জনসনের দিকে বিশেষ মনোযোগ আছে বলে তার মনেই হচ্ছে না। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর উত্তেজিতভাবেই জনসন জানতে চাইল, আর কতদিন আমাদের অপেক্ষা করতে হবে ডক্টর বার্ন? ভালো ওয়াইন খেতে আপনার কেমন লাগে? মানে? না বলুন না কেমন লাগে ভালো ওয়াইন খেতে? আরে ভালো ওয়াইন খেতে কার না ভালো লাগে? সেই ওয়াইনের বোতলের গায়ে একটা জরুরি কথা লেখা থাকে। প্রত্যেক ভালো ওয়াইনের একটা সঠিক ম্যাচুরেশন পিরিয়ড থাকে। সেই সময়ের আগে যদি তাকে খেয়ে ফেলা হয় তবে তার আসল স্বাদ অথবা গন্ধ কিছুই পাওয়া যায় না। কিন্তু ডক্টর, আমাদের হাতে যে আর খুব বেশি সময় নেই। যে কোনো মুহূর্তে আমাদের সাইবার সিকিউরিটি সিস্টেম ক্র্যাশ করে যেতে পারে। এক অজানা ভাইরাস তাতে ঢুকে বসে আছে। সেটা ক্লিন করতে না পারলে বিগত 50 বছরের সমস্ত পরিশ্রম বিফলে চলে যাবে। আমাদের সমস্ত ডিফেন্স ডেটা নষ্ট হয়ে যাবে। আমাদের ট্র্যাকিং সিস্টেম অনুযায়ী আজই সেই দিন যখন শনের ব্রেন টিস্যুর সম্পূর্ণ গ্রোথ হয়ে যাবে। আমার বিশ্বাস আজ থেকেই আপনারা রেজাল্ট পেতে শুরু করবেন। সকালবেলার স্বপ্নটা বড়ই অদ্ভুত ছিল। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো সেটা শনের স্পষ্ট মনে রয়েছে। ঘুম থেকে ওঠার পর তার মনে হচ্ছে এই স্বপ্নটা যেন সে আগেও দেখেছে। স্বপ্নে দেখা চরিত্রগুলোর মধ্যে একজনকে সে চিনতেও পেরেছে। অবশ্য স্বপ্নটা বোধহয় প্রিয় দুজন মানুষকে বাঁচানো আর তাকে ঘিরে তৈরি হওয়া রহস্য সমাধান করার একটা সূত্র দিয়ে গেছে শনকে। স্বপ্নের চেনা চরিত্রটা আসলে পালাচ্ছিল আর তাকে ফলো করছিল অন্য 3 জন। প্রথমে পায়ে হেঁটে, তারপর একটা ট্যাক্সি নিয়ে লোকটা এসে ঢুকলো একটা বাড়ির মধ্যে। যদিও সেখানে আগেই এসে পৌঁছেছিল অন্য 3 জন, শেষ রক্ষা হয়নি। উত্তপ্ত কথাবার্তার মধ্যেই একজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে আর সঙ্গে সঙ্গেই পড়ে যায় লোকটা। মুহূর্তের মধ্যে আগুন লেগে যায় বাড়িটায়, পুড়ে ছাই হয়ে যায় বেশিরভাগ অংশ। বেশ কিছুক্ষণ ধরে সম্পূর্ণ স্বপ্নটা বারবার মনে করছে শন। আজ সেই বিশেষ ক্ষমতার অধিকারী হয়েছে যা আগে বহু চেষ্টা করেও আয়ত্ত করতে পারেনি সে। স্বপ্নটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা ব্যাপার খুঁজে পেয়েছে সে ইতিমধ্যেই। স্বপ্নে দেখা পরিচিত লোকটার কেউ নয়, কিরির স্বামী সাংবাদিক নিতিন দেসাই।
শন খেয়াল করলো যখন সে পালাচ্ছিল তখন তার হাতে একটা ব্রিফ কেস ছিল। ঢোকার আগে বাড়ির বাইরের জেনারেটর রুমে গিয়েছিল সে, আর তারপর থেকেই তার হাতে ওই ব্রিফ কেসটা আর দেখা যায়নি। ওই বাড়িতে ঢোকার মুহূর্তে প্রধান দরজার পাশেই নম্বর সহ ঠিকানাটা লেখা রয়েছে, তাসমানিয়ার কোনো একটা রাস্তা সেটা। শন একবার কয়েকটা বিষয় নিজের মনের মধ্যেই মেলানোর চেষ্টা করলো। কেলি আর টেডির কিডন্যাপ হওয়ার ঘটনাটা নিশ্চয়ই নিতিনের কাজের সঙ্গে জড়িয়ে রয়েছে। কিডন্যাপাররা তবে নিতিনের হাতে থাকা ওই ব্রিফকেসটার কথাই বলেছে, আর সেই ব্রিফকেসের জন্যই তার মানে নিতিনকে মরতে হয়েছে। কিন্তু নিতিনের পরিবারের সঙ্গে তার কি যোগাযোগ? ওই ব্রিফকেসের মধ্যে আসলে কি রয়েছে? যারা নিতিনকে মেরেছে তারা কারা? কিডন্যাপাররা কি ওদের দলেরই লোক? আমি কেন ওই স্বপ্নগুলো দেখতে পাই? না 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 না, এইসব ভাবার এখন সময় নয়। সবার আগে তাসমানিয়ায় পৌঁছে ওই ব্রিফকেসটা উদ্ধার করতে হবে। তারপর কেলি আর টেডিকে বাঁচাতে হবে কিডন্যাপারদের হাত থেকে। হয়তো ওখানেই লুকিয়ে রয়েছে আমার সমস্ত প্রশ্নের উত্তর। কমন প্যাসেজের ঘড়িটার দিকে তাকিয়ে শন দেখল 8টা বাজে। সোফা ছেড়ে উঠে চার্জে বসানো কেলির মোবাইল ফোনটা হাতে নিল সে। সেটা থেকে ডায়াল করল ইন্সপেক্টর মার্সের নম্বরে। ভোরবেলা ক্লান্ত শরীর আর মন নিয়ে শন যখন ঘুমানোর চেষ্টা করছিল, ঠিক তখনই কলিং বেলের শব্দ শুনে সে ভেবেছিল কেলি বুঝি ফিরে এসেছে। মুহূর্তের জন্য তার মনে হয়েছিল কিডন্যাপিংয়ের ব্যাপারটাও বোধহয় তার দেখা একটা স্বপ্ন। ভুলটা ভাঙল যখন শন সোফা ছেড়ে উঠে গিয়ে দরজা খুলল। সামনে দরজা জুড়ে দাঁড়িয়েছে ইন্সপেক্টর মার্স। যদিও তার পরনে পুলিশের পোশাক ছিল না, তবুও তাকে চিনতে অসুবিধা হয়নি শনের। এই লোকটার জন্য একটা গোটা রাত তাকে গ্যারেজে গাড়ির ভিতর লুকিয়ে কাটাতে হয়েছিল। শনের মনে হয়েছিল আর বাঁচবার কোনো উপায় নেই। খানিকটা ইনস্টিংক্টের বসেই শন দরজাটা বন্ধ করে দিতে যাচ্ছিল, কিন্তু পারল না, কারণ ইন্সপেক্টর মার্স প্রায় জোর করেই ঘরের ভেতরে প্রবেশ করল। নিরুপায় হয়ে শন দরজা থেকে সরে দাঁড়ালো। একবার তার মনে হয়েছিল ঝাঁপিয়ে পড়ে এখনই লোকটাকে খতম করে দেব। ওর সঙ্গে আর কেউ নেই। লোকটাকে মেরে এখানে গুম করে দিলে সেই খবর উদ্ধার করতে পুলিশের 2-3 দিন লেগে যাবে। সেই সময়টা আমার পক্ষে যথেষ্ট। এখন যদি আমি ইন্সপেক্টর মার্সের হাতে ধরা পড়ে যাই, তাহলে কেলি আর টেডিকে বাঁচানোর কোনো রাস্তা আমার কাছে থাকবে না। সন্ধ্যে 6টার মধ্যেই যা করার করতে হবে তাকে। না, আগে দেখি লোকটা কি করতে চায়। মেরে ফেলার সুযোগ তো রয়েছেই। কিন্তু ইন্সপেক্টর মার্স এদিক সেদিক তাকিয়ে ইলেকট্রিকের সুইচ বোর্ডটা ঠিক খুঁজেই নিল। শন বলল, কেলি বাড়িতে নেই। আমি জানি, আমার দরকার তোমার সঙ্গে। তুমি যদি মনে করো আমাকে গ্রেপ্তার করবে, তাহলে সেই চিন্তা মাথার থেকে বের করে দাও। আর যদি মৃত্যু এসে বলে আমি তোমাকে নিতে এসেছি, তার থেকে আমিও একদিনের সময় চেয়ে নেব। না, আমি তোমাকে গ্রেপ্তার করতে আসিনি। আসলে আমি এখন আর এই কেসটার সঙ্গে যুক্ত নই। তবে যে করেই হোক আমাকে এর শেষটা দেখতেই হবে। কি বাজে বকছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? মার্স সমস্ত কিছু খুলে বলল। কিভাবে পুলিশ চিফ তাকে এই কেস থেকে সরিয়ে দিয়েছেন সেই সমস্ত বৃত্তান্ত সে বলল শনকে। শন ইন্সপেক্টর মার্সের কথাগুলো মন দিয়ে শুনে বুঝবার চেষ্টা করল, কিন্তু কিছুতেই বুঝতে পারল না ফেডারেল পুলিশের মতন গুরুত্বপূর্ণ এজেন্সির এর সঙ্গে জড়িয়ে পড়ার কি কারণ থাকতে পারে। আমি সেই ঘটনার পর থেকেই কেলিকে অনুসরণ করে চলেছি। আমার বারবার মনে হয়েছে এর পিছনে কোনো বড় একটা খেলা চলছে। আমি এই রহস্যের সমাধান করতে চাই। আজ তোমার কাছে সাহায্যের জন্য এসেছি। আমি তোমাকে ঠিক কিভাবে সাহায্য করতে পারি বলো? আগে সমস্ত ঘটনা আমাকে খুলে বলো। শন তার সঙ্গে ঘটা সমস্ত কিছুই জানালো মার্সকে। সবটা শুনে সে বলল, এই রহস্যের সমাধান আমাদের করতেই হবে। আমি তোমার সঙ্গে আছি। তুমি এখন একটু বিশ্রাম করো। নতুন যে কোনো খবর থাকলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। আমার নাম্বার কেলির ফোনেই আছে। শনের ফোনটা পাওয়ার পর থেকেই আর দেরি করেননি ইন্সপেক্টর মার্স। আধ ঘন্টার মধ্যে এসে হাজির হলো কেলির বাড়ির সামনে। শন তৈরি ছিল। তার সঙ্গে একটা ছোট ব্যাগ নিয়েছে সে। তাতে কিছু কাগজপত্র আর নিতিনের লোডের রিভলভারটা ঢুকিয়ে নিয়েছে সে। একটা কাগজে স্বপ্নে দেখা প্রত্যেকটা ব্যাপার
ডিটেইলে লিখে রেখেছে সে। আলমারি থেকে রিভলভার বের করার সময় সে মোবাইলের একটা সিম কার্ডও খুঁজে পেয়েছিল, তবে সাহস করে সেটা মোবাইলে ঢোকায়নি। সেটাও সে নিজের সঙ্গে নিয়ে নিয়েছে মার্সকে দেখাবে বলে। ইন্সপেক্টর মার্স আসার সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়ল ওরা। তাসমানিয়া পৌঁছাতে ঘন্টা 3 সময় লাগবে। গাড়ি চালাতে চালাতে ইন্সপেক্টর মার্স জানতে চাইল, কিডন্যাপাররা কি আর ফোন করেছিল? না, আর করেনি। অদ্ভুত, ওরা অন্তত আরেকবার ফোন করবে বলে আমার মনে হয়েছিল। ফোন না করার অর্থ দাঁড়ায় ওরা নিশ্চয়ই তোমার ওপর নজর রাখছে। আচ্ছা, তুমি তো জনসনকে চেনো, জেলে তোমার সঙ্গে দেখা করতে গিয়েছিল। তাকে কি তুমি কেলির বাড়ির আশেপাশে কোথাও দেখেছো? একটু ভালো করে মনে করে দেখো তো। না, যতদূর মনে পড়ছে তাকে আমি শেষবার সিডনি বাস টার্মিনাসে দেখেছিলাম। আই সি। সেদিন যখন তুমি আর কেলি ডক্টর জুলিয়ান বার্নের কাছে গিয়েছিলে তখন জনসন সেখানেই কিন্তু ছিল। তোমরা বাইরে বেরিয়ে আসার পরেই সে ডক্টর বার্নের ক্লিনিকে ঢুকেছিল। নিজের ছোট ব্যাগটা খুলে কাগজপত্র ঘাঁটছিল শন। গাড়ি চালাতে চালাতে আর চোখে সেদিকেই দেখছিল ইন্সপেক্টর মার্স। ব্যাগের ভেতরে রিভলভারটা তার নজর এড়ায়নি। রিভলভারটা তুমি কোথায় পেলে? ওটা নিতিনের বাড়িতেই রাখা ছিল। সাংবাদিকের রিভলভারের প্রয়োজন কেন হলো? আর প্রয়োজন যখন হলোই, তাহলে কাজের সময় ওটা সে বাড়িতে কেন রেখে গেল? তোমাকে কে বলেছে ওটা নিতিনের? কেলি। ওটা কেলির নয় তো? দেখো, যদি তাই হয় তাহলে কিন্তু আমার ধারণা সত্যিও হতে পারে। আরও একটা জিনিস পেয়েছি আলমারির ড্রয়ারে, এই সিম কার্ডটা। দেখো তো এটা কোনো কাজের জিনিস কিনা। এটা তো একটা মাইক্রো সিম কার্ড, তবে কোনো সাধারণ মোবাইল সিম কার্ড তো ঠিক এরকম হয় না। তুমি কি এটা মোবাইলে লাগিয়েছিলে? না, তোমাকে দেখাবো বলেই নিয়ে এসেছি। ইন্সপেক্টরের কথা না বাড়িয়ে নিজের মোবাইলটা খুলে কার্ড স্লটে ওই সিম কার্ডটা ঢুকিয়ে দিল। তারপরেই মোবাইলটা সুইচ অন করলো সে। মুহূর্তের মধ্যেই সেটার অ্যাক্টিভেশন মেসেজ এলো। তারপর নিজে থেকেই একের পর এক ডেটা ফুটে উঠতে লাগলো স্ক্রিনে। আর সেগুলো দেখেই ইন্সপেক্টর মার্সের চক্ষু একেবারে ছানা বড়া হওয়ার জোগাড়। তাহলে এটাই হলো নিতিন দেসাইয়ের সত্য। ইন্সপেক্টর মার্সকে গাড়ি থামাতে দেখে সেখানে নিজের গাড়ি নিয়ে ঢুকে পড়েছিল ফেডারেল পুলিশের অফিসার জনসন। সেখান থেকেই সে নজর রাখছে ওদের ওপরেই। হঠাৎ করে তার মোবাইল ফোনটা বেজে উঠল। গাড়ি স্টার্ট দিয়ে রেখেই ফোনটা ধরল সে। এজেন্ট অ্যাক্টিভেটেড, তবে ডিভাইস রেজিস্ট্রেশন অন্য নামে দেখাচ্ছে। আমরা বুঝতে পারছি না ট্র্যাকিং ঠিকঠাক হচ্ছে কিনা। কোনো অসুবিধা নেই, তোমরা ট্র্যাক করতে থাকো। সাবজেক্টের সঙ্গে আরও একজন রয়েছে, তবে চিন্তার কিছু নেই। ঠিক সময় মতন তাকে এলিমিনেট করে দেবো। গুলিটা চলল ইন্সপেক্টর মার্সকে লক্ষ্য করে, তবে তা অল্পের জন্যই লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে লাগলো গাড়ির বনেটে। গুলি বনেটে লাগার শব্দটা মার্সের কান এড়িয়ে যায়নি। ওরা তাসমানিয়া এসে পৌঁছেছে কিছুক্ষণ আগেই। বাড়িটা খুঁজে পেতে আরও কিছুটা সময় লেগে গিয়েছে। বাড়িটার সামনে গাড়ি দাঁড় করিয়ে ভেতরেই ঢুকতে যাচ্ছিল ওরা। ঠিক তখনই এই গুলিটা চলে। পিছন ফিরে এগিয়ে এসে ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলো সেই গাড়িটাকে। শন ততক্ষণে বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। তার হাতে খুব বেশি সময় নেই। রাস্তায় অনেকটা সময় নষ্ট হয়েছে। বাড়ির ভেতর ঢুকে এসে প্রথমেই শন প্রধান দরজার বাইরের অ্যাড্রেস প্লেটটা ভালো করে মিলিয়ে দেখল হাতের লেখা সেই কাগজটার সঙ্গে। কাগজটা হাতে নিয়েই বাড়িটার ডান দিকে এগিয়ে গেল সে। একেবারে কোণের দিকে পাঁচিল ঘেঁষে রয়েছে একটা ছোট্ট ঘর। শন এগিয়ে গিয়ে সে ঘরটার সামনে দাঁড়ালো। দেখতে পেল কাঠের দরজাটায় তালা দেওয়া রয়েছে। সময় নষ্ট না করে দরজায় একটা লাথি কষিয়ে দিল সে। প্লাইউডের দরজাটা বেশ পলকা, কাজেই এক লাথিতেই ভেঙে পড়ল সেটা। ভেতরটা একেবারেই অন্ধকার। মোবাইল ফোনের আলো জ্বিলে ভেতরে ঢুকলো সে। আবছা আলোয় দেখতে পেল সামনে একটা বিরাট আকারের জেনারেটর মেশিন রয়েছে। মেশিনের আকার দেখে একটু অবাকই হলো সে। সাধারণত কোনো অ্যাপার্টমেন্ট অথবা বাড়িতে এত বড় জেনারেটর থাকার কথা নয়। আর তাছাড়া মেশিনটা দেখে মনে হচ্ছে বেশ কিছুদিন হয়েছে সেটা অকেজো হয়েই পড়ে রয়েছে। কয়েক মুহূর্ত নিশ্চল দাঁড়িয়ে থাকার পর
হঠাৎ কি যেন খেলে গেল শনের মাথায়। কিছুটা ইনস্টিংক্টের বসেই সে জেনারেটর মেশিনের পিছন দিকটায় চলে গেল। সেখানে একটা বড় সড়ো ইলেকট্রিক্যাল সার্কিট বোর্ড রয়েছে। সার্কিটগুলো জ্বলে পুড়ে কালো হয়ে রয়েছে এই মুহূর্তে। তার একেবারে পাশে কিছুটা জায়গা কনসিল করে তার ঢোকানো রয়েছে। সেই জায়গাটাই ভালো করে লক্ষ্য করে একটা ঘুষি চালালো শন। সঙ্গে সঙ্গে দেওয়ালের গায়ের ঝুরঝুরে সিমেন্ট দেওয়া কনসিল খসে পড়ল মুহূর্তেই। মোবাইল ফোনের আলোয় সে পরিষ্কার দেখতে পেল সেখানে রাখা ব্রিফ কেসটা। সেটা বের করে আনলো সে সেখান থেকে। হঠাৎ করেই এমন সময় ঘরের আলো জ্বলে উঠল। সেই আলোতে শন দেখতে পেল দরজার মুখে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে তিনজন লোক। গাড়িটা ভালো করে খুঁটিয়ে দেখে সেরকম কোনো অসামঞ্জস্য খুঁজে পেল না ইন্সপেক্টর মার্স। গাড়ির সামনের দিকে এসে দাঁড়ালো সে। ঠিক তখনই দেখতে পেল গাড়ির সামনের বনেটের বড় সড়ো স্ক্র্যাচটা। জায়গাটায় গাড়ির কালো রং চটে গিয়ে প্রাইমার দেখা যাচ্ছে। মার্স নিচু হয়ে খুঁটিয়ে দেখল সেই জায়গাটা। বেশ ভালো করেই বুঝতে পারল তার অনুমান একেবারেই সঠিক। মুহূর্তের মধ্যে আরো নিশ্চিত হলো সে। একেবারে সামনেই মাটিতে চ্যাপ্টা হয়ে পড়ে থাকা একটা নিষ্ক্রিয় গুলি খুঁজে পেল সে। সেটা হাতে নিয়ে দেখতে দেখতে পেছন ফিরে তাকিয়ে বোঝার চেষ্টা করলো ঠিক কোন দিক থেকে সেটা চালানো হতে পারে। হঠাৎ এইরকম আরেকটা শব্দ তার কানে এলো। কিছু বুঝে ওঠার সুযোগ হলো না তার। একটা গুলি এসে বিঁধল সোজা তার শরীরে, আর প্রায় সঙ্গে সঙ্গেই গাড়ির সামনের মাটিতে লুটিয়ে পড়ল সে। বাড়িটার সামনের দিকে পুড়ে যাওয়া অংশটার মধ্যে একটা সরু করিডোর চলে গিয়েছে অনেকটা ভেতরের দিকে। বাইরে থেকে দেখলে এই জায়গাটার অস্তিত্ব টের পাওয়া প্রায় অসম্ভব। নিচে নামার জন্য সেখানে শুধুমাত্র একটা এলিভেটর রয়েছে। সেটা সোজা চলে যায় বাড়ির বেসমেন্টে থাকা একটা ফ্লোরে। এই রাস্তা হয়ে শনকে ধরে নিয়ে এসেছে সেই বন্দুকধারী লোকগুলো। আসার সময় সে লক্ষ্য করেছে এই ফ্লোরটায় একাধিক ঘর রয়েছে, তবে সবকটাই ভেতর থেকে বন্ধ। দেখে মনে হয় নিত্যদিন এখানে মানুষের আনাগোনা রয়েছে, আর সেই লোকগুলো শনকে নিয়ে এসে একটা বিশেষ ঘরে বসিয়েছে। সেখানে একটা টেবিল, কয়েকটা চেয়ার, আর মাথার উপরে একটা উজ্জ্বল আলো ছাড়া আর কিছুই তেমন নেই। দেখে মনে হচ্ছে কোন এক গোপন ইন্টারোগেশন রুম এটা। লোকগুলো শনকে সেখানে বসিয়ে রেখে চলে গেছে। কিছুক্ষণের মধ্যেই সে দেখতে পেল ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো একজন। আবছা অন্ধকারে ভালো করে তার মুখটা দেখতে পেল না শন। লোকটা কাছে এগিয়ে আসতেই তাকে চিনতে পারল সে, যদিও এতটুকু অবাক হলো না সে। লোকটা তার সামনে এসে একটা চেয়ার টেনে নিয়ে বসল। কেলি আর টেডি কোথায় মিস্টার জনসন? এই তো তুমি আমায় চিনতে পেরেছো। কথা মতন আমি সময়ের আগেই ব্রিফকেস নিয়ে এসেছি। এখন তোমরা ওদের ছেড়ে দাও। তোমাদের এইসব খেলার সঙ্গে আমার, কেলি অথবা টেডির কোনো সম্পর্ক নেই। তোমাদের যা চাই তা তো পেয়ে গেছো, এখন আমাদের যেতে দাও। এত তাড়া কিসের শন? তাছাড়া এই পৃথিবীতে তোমার আর বিশেষ কোনো কাজ নেই। তুমি বেঁচে থেকে কি করবে? তোমার তো এতদিনে ফাঁসি হয়ে যাওয়ার কথা ছিল, তাই না? অর্থাৎ তুমি যে এই কটা অতিরিক্ত দিন বেঁচে রইলে, তার জন্য আমাদের ধন্যবাদ দাও। তবে আর নয়, তোমার কাজ শেষ। আর বেঁচে থাকার দরকার নেই তোমার। জনসন ব্রিফকেসটা হাতে নিয়ে সেটা খোলার চেষ্টা করলো। দেখলো সেটাও পাসওয়ার্ড প্রোটেক্টেড। শনের দিকে তাকালো সে। তার মুখে তখন হাসি লেগে রয়েছে। আমার কাজ এখনো শেষ হয়নি মিস্টার জনসন, তবে শেষ করার আগেই আমি সব কিছু জানতে চাই। কেলি আর টেডিকেও দেখতে চাই। কেন? তোমার বন্ধু ইন্সপেক্টর মার্শ তোমায় কিছু বলেনি? সে তো অনেকটাই জেনে ফেলেছে, যদিও এখন আর তোমার বন্ধু কিচ্ছু বলতে পারবে না তোমায়।
সে এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেছে। তবে তুমি যখন সবকিছু জানতে এতই আগ্রহী, তবে তো তোমায় জানাতেই হবে। দাঁড়াও, ওনাকে ডাকি তাহলে। উনি তোমাকে সবটা ভালো করে বুঝিয়ে বলতে পারবেন। কয়েক মুহূর্তের মধ্যেই যিনি ঘরে ঢুকে এলেন, শন যেন তাকেই প্রত্যাশা করছিল। পাগলাটে চেহারার ডক্টর জুলিয়ান বার্ন এসে দাঁড়ালেন ঠিক তাদের সামনে। জনসন তাকে একটা চেয়ার এগিয়ে দিয়ে বসতে বলল। চেয়ারে বসতে বসতেই ডক্টর বার্ন বললেন, কেমন আছিস শন? তাহলে আপনি এই সব কিছুর কারিগর? মানুষ হলো প্রাণী শ্রেষ্ঠ, তার একটাই কারণ, তার একটা পরিণত মস্তিষ্ক রয়েছে। আর সেই মস্তিষ্কই তাকে শারীরিক দিক থেকে অধিক বলশালী প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে নিয়ে গেছে। সৃষ্টির আদি থেকেই মানুষ অমরত্ব পেতে চেয়েছে। ইয়েস, অমরত্ব। তবে বিজ্ঞান প্রায় মেনেই নিয়েছে যে সেটা সম্ভব নয়। মানুষের শরীর চিরকাল বেঁচে থাকার উপযুক্ত নয়। আর ঠিক সেই কারণেই মানুষ এবং অন্যান্য প্রাণীরা প্রজনন করে, নিজেকে বাঁচিয়ে রাখে, পরবর্তী প্রজন্মের মধ্যে নিজের জিন স্থাপন করে। তবে আমরা নিরন্তর চেষ্টা করে চলেছি একজন মানুষকে দীর্ঘ থেকে দীর্ঘতর দিন বাঁচিয়ে রাখার জন্য। আর একজন মানুষের বেশিরভাগ অস্তিত্বই থাকে তার স্মৃতিতে। হ্যাঁ, আর সেই স্মৃতির স্টোরেজ ডিভাইস হলো তার মস্তিষ্ক, ব্রেন। তাই একজন মানুষের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে গেলে তার মস্তিষ্ককে বাঁচিয়ে রাখা খুব প্রয়োজন। সেই সাধনাই আমি করে চলেছি দীর্ঘদিন ধরে। প্রজননে যেমন পরবর্তী প্রজন্মে জিনের স্থাপনা হয়, ঠিক তেমন করে একজন মানুষের স্মৃতিকে অর্থাৎ মস্তিষ্ককে অন্যজনের মস্তিষ্কে স্থাপন করার চেষ্টাই আমার সেই সাধনা। আমার দীর্ঘদিনের এই সাধনার নাম হল প্রজেক্ট ডলফিন। আর তুমি হলে আমার সারা জীবনের সেই সাধনার ফল। তাহলে আমি আসলে কি? আমি কি সত্যি বেঁচে আছি? আপনারা কি করেছেন আমার সঙ্গে? আপনারা কি করেছেন আমার সঙ্গে? জনসন, ওর কিন্তু সবটা জানার অধিকার আছে। তুমি তো এখন নিতিন দেসাইকে চিনে গেছো। হ্যাঁ, সাংবাদিক নিতিন দেসাই কেলের স্বামী। সাংবাদিকতা আসলে নিতিনের কভার ছিল। ও আমাদের অর্থাৎ ফেডারেল পুলিশের একজন বিশেষ এজেন্ট ছিল। নিতিন একটা বড় মিশনে কাজ করছিল। আসলে বেশ কিছুদিন ধরেই কয়েকটা টেররিস্ট অর্গানাইজেশন আমাদের ডিফেন্স সিস্টেম হ্যাক করার চেষ্টা করছিল। তবে তারা খুব বেশি দূর এগোতে পারছিল না। তাই ওরা সবাই মিলে একটা সাইবার সেল গঠন করে আর তাদের নির্দেশ দেয় এমন ভাইরাস তৈরি করতে যা আমাদের সম্পূর্ণ ডিফেন্স সিকিউরিটি সিস্টেমকে নষ্ট করে দেবে। নিতিন সেই সাইবার সেলকে ট্র্যাক করছিল। ও সেই সেলেরই একজন হয়ে উঠেছিল। টেররিস্টদের সেই সাইবার সেল প্রথমে ভাইরাস তৈরি করে আমাদের সিস্টেমে ঢুকিয়ে দিল। তারপর নিজেরাই তার অ্যান্টিভাইরাস তৈরি করে আমাদের সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে দর কষাকষি শুরু করল। ফেডারেল পুলিশ এই সময় এক অপারেশনের পরিকল্পনা করে। সেই অপারেশনের পর আমাদের এজেন্ট নিতিন দেসাই ওদের সাইবার সেল থেকে সেই অ্যান্টিভাইরাস
চুরি করে পালায়। ঠিক এমন সময় দরজায় টোকা পড়ে। অনুমতি পেয়ে ভেতরে ঢুকে এসে লোকটা জানালো, কেলি বলল হাতে সময় বেশি নেই, 2-3 ঘন্টার মধ্যে অ্যান্টিভাইরাস না পেলে সিস্টেম যে কোনো মুহূর্তে ক্র্যাশ করে যাবে। তুমি যাও, কেলিকে বলো আমি আসছি। কেলির ব্যাপারে পরে আসছি, আগে নিজেকে ভালো করে জেনে নাও। নিতিন যখন অ্যান্টিভাইরাস চুরি করে পালাচ্ছিল তখন সে জানতে পারে আমাদের ডিপার্টমেন্টেরই 3 জন সেই টেররিস্টদের সাইবার সেলের সঙ্গে যুক্ত। তারা 3 জনেই নিতিনের পিছু নিয়ে এই বাড়িতে এসে হাজির হয়। তবে অ্যান্টিভাইরাস ছিল এই ব্রিফকেসের মধ্যে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত। তারা নিতিনের থেকে অ্যান্টিভাইরাস ছিনিয়ে নেবার জন্য এবং নিজেদের পরিচিতি গোপন রাখার জন্য তাকে খুন করার চেষ্টা করে। গুলি লাগার পরেও নিতিন জীবিতই ছিল, এমনকি সে রীতিমতো লড়াইও করছিল। ঠিক এই সময় আচমকা আগুন ধরে যায় এই বাড়ির জেনারেটর রুমে। সেই আগুন ছড়িয়ে পড়ে বাড়ির ভেতরেও। সেই আগুনে পুড়েই মৃত্যু হয় আমাদের ওই 3 জন এজেন্টের। আর নিতিন, তার কি হলো? জনসনের মোবাইল ফোনটা বেজে উঠল হঠাৎ করে। পকেট থেকে বের করে ফোন ধরে সরাসরি সে জানতে চাইল, কি হয়েছে বলো। ইন্সপেক্টর মার্সকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর গাড়িটা কিছুক্ষণ আগেও বাম দিকের রাস্তাটায় দাঁড়িয়েছিল, তবে এখন আর সেটা ওখানে নেই। তার মানে ও এখনো বেঁচে আছে। কোনো একটা কাজও কি তোমরা ঠিক করে করতে পারো না? 2 রাউন্ড গুলি চালিয়েছিলাম আমি নিজে। প্রথমটা মিস হলেও দ্বিতীয়টা ওর শরীরেই লেগেছে। গাড়ির সামনেই পড়েছিল ওর লাশটা। আমরা সেটা সরিয়ে ফেলতে গিয়েছিলাম, আর ওইটুকু সময়ের মধ্যে যা ঘটার ঘটে গেছে। মার্স এখান থেকে পালিয়েছে। তবে তবে সমস্যা হচ্ছে ও অনেক কিছুই জেনে ফেলেছে। তোমরা ওকে ট্র্যাক করো, যে করি হোক খুঁজে বের করো। আর শোনো, কিছু আপডেট থাকলে আমাকে জানিও। ফোন রেখে জনসন ফিরে তাকালো শনের দিকে, জানতে চাইল, তোমার বন্ধু এখনো বেঁচে আছে, পালিয়েছে এখান থেকে। তবে খুব বেশি সময় পালিয়ে বাঁচতে পারবে না। আমি জানতাম মার্স এত সহজে মরবে না। ঠিক সময় মতন তোমরা ওর খেলা দেখতে পাবে। জেনে রেখো, তোমরা কেউ সুরক্ষিত নও। আমাদের কথা ছাড়ো, তুমি নিতিনের ব্যাপারে জানতে চাইছিলে তো? ডক্টর, আপনি নিতিনের ব্যাপারে বলুন। নিতিন এখনো বেঁচে আছে, তবে সেই বেঁচে থাকা বোধহয় মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। সেদিন গুলিবিদ্ধ অবস্থাতেও লড়ছিল নিতিন, তবে আচমকা লাগা বাড়ির আগুনে পুড়ে তার শরীরটা প্রায় ঝলসে গিয়েছিল। তবে ব্রেন ড্যামেজ হয়নি তখনও। ওকে যখন উদ্ধার করা হয় তখন ওর বেঁচে থাকা নিয়েই সংশয় ছিল, অথচ ওর কাছেই ছিল সেই অ্যান্টিভাইরাস। কিন্তু সেটা নিতিন কোথায় রেখেছিল সেটা কেউই জানত না। নিতিনকে যখন আমার ক্লিনিকে নিয়ে আসা হয় তখন আমরা বুঝেছিলাম যে নিতিনের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিলেও ওর মস্তিষ্ক আরও কিছুটা সময় কাজ করবে। তাই ফেডারেল পুলিশের নির্দেশে আমরা একটা এক্সপেরিমেন্ট করতে উদ্যত হই। এই এক্সপেরিমেন্ট করার জন্যই আমি আমার জীবনের এতগুলো বছর সাধনা করেছি। তবে তখনও কোনো মানুষের উপর এই বিষয় নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করিনি, সরকারি অনুমতিও পাইনি। কিন্তু নিতিনের ক্ষেত্রে এই পরীক্ষা করা ছাড়া সরকারের কাছেও আর কোনো উপায় রইল না। তারাও একটা চান্স নিতে চাইল। এই এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের কয়েকটি বিশেষ ধরনের ম্যাচ দরকার ছিল, অথচ হাতে সময় ছিল মাত্র কয়েক ঘন্টা। প্রথমত আমাদের ভয় ছিল যে এক্সপেরিমেন্ট অসফল হলে একজন সুস্থ মানুষের প্রাণহানি ঘটতে পারে। সেক্ষেত্রে আমাদের একজন ইচ্ছুক ডোনার প্রয়োজন ছিল, যাকে খুঁজে পাওয়া সেই অল্প সময় ছিল অসম্ভব।
তাই ফেডারেল পুলিশ এমন কাউকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় যে এমনিতেই আর বেশি দিন বাঁচবে না, অথচ যার শরীরটা একেবারে সুস্থ। অ্যান্ড সেকেন্ডলি, দ্বিতীয়ত, নিতিনের শরীরের বিশেষ করে নিউরাল স্ট্রাকচারের সঙ্গে সেই ব্যক্তির নিউরাল স্ট্রাকচারের মিল থাকতে হবে। ইয়েস। আর তাছাড়াও ব্লাড গ্রুপ, প্লাজমা ইত্যাদিও এক একটা ফ্যাক্টর ছিল। ফেডারেল পুলিশ সেই অল্প সময়ের মধ্যেই এরকম একটা পারফেক্ট ম্যাচিং সাবজেক্ট খুঁজে বের করলো, আর সেটা হলে তুমি। ইয়েস, ইউ। পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে শনের। আস্তে আস্তে সে সবকিছু মেলাতে পারছে। তার স্বপ্নগুলোর মানে খুঁজে পাচ্ছে সে। টেডির প্রতি তার স্নেহের কারণ বুঝতে পারছে সে। কেলির প্রতি আকর্ষণের মানেও সে এখন বুঝতে পারছে একটু একটু করে। ওদের বাড়ির সবকিছু সে কেমন করে জানে সে ব্যাপারেও এখন সে নিশ্চিত। মুহূর্তের জন্য ডক্টর বার্নের কথাগুলো তার কানে পৌঁছালো না। ডক্টর বার্ন বোধহয় তার অবস্থাটা বুঝতে পারলেন। তিনিও চুপ করে গেলেন কিছু সময়ের জন্য। শন সম্বিত ফিরে পেলেই তিনি আবার বলতে লাগলেন, তুমি এসব ব্যাপার যাতে কিছুই জানতে না পারো তার জন্য আমরা আগাগোড়া সাবধানতা নিয়ে এক বিশেষ ওষুধ প্রয়োগ করেছিলাম তোমার শরীরে। আর তারপরে এক বিশেষ পদ্ধতিতে নিতিনের সমস্ত স্মৃতিকে, মানে ব্রেনের একটি বিশেষ অংশকে তোমার ব্রেনে প্রতিস্থাপিত করা হয়। আর তার ফলে নিতিনের যাবতীয় স্মৃতি আসলে এখন তোমার স্মৃতি। হ্যাঁ, আর তার অনুভূতিগুলিও এখন তোমার। যদিও আমাদের দরকার ছিল তার স্মৃতির একটি বিশেষ অংশ, ওই ব্রিফকেসের সন্ধান। এখন ঝটপট ব্রিফকেসটা খুলে ফেলো। ওর ভেতরই রয়েছে সেই অ্যান্টিভাইরাস। কেলি সেটার জন্য অপেক্ষা করছে। আমি একবার কেলি আর টেডিকে দেখতে চাই, তারপরই আমি ব্রিফকেস খোলার পাসওয়ার্ড দেব। জনসন আর কোনো কথা না বাড়িয়ে নিজের ফোন থেকে একটা কল করল। কিছুক্ষণের মধ্যেই কেলি এসে হাজির হলো, তার সঙ্গে টেডি। শনের সামনে এসে দাঁড়ালো কেলি। টেডি আসা মাত্রই জড়িয়ে ধরল তাকে। শনও জড়িয়ে ধরল। তোমার আসল পরিচয় কি? কেলি ফেডারেল পুলিশের সাইবার সিস্টেমের হেড অ্যানালিস্ট। সবাই ওর কাজের সম্পর্কে যা জানে সেটা ওর কভার। শন উঠে দাঁড়িয়ে কেলির কানের কাছে মুখ নিয়ে এসে কিছু একটা বলল। কেলি এক দৃষ্টে চেয়ে রইল শনের মুখের দিকে। ওর চোখ দুটো জ্বালা করে উঠল হঠাৎ করেই। আর কোনো কথা না বাড়িয়ে ব্রিফকেসটা খুলে অ্যান্টিভাইরাসের চিপটা বের করে সেটা কেলির হাতে দিল শন। তারপরেই জনসনকে উদ্দেশ্য করে সে বলল, এর একটা অ্যাক্টিভেশন কোড আছে, সেটা আমি তখনই দেবো যখন কেলি আর টেডি এই বিল্ডিং থেকে নিরাপদে বাইরে বেরিয়ে যাবে। টেডিকে নিয়ে বাইরে বেরিয়ে গেল কেলি। বেরোনোর সময় পেছন ফিরে তাকালো একবার। তার দিকে তাকিয়ে ম্লান হাসল শন। কিছুক্ষণ পরেই অ্যান্টিভাইরাস অ্যাক্টিভ করার জন্য কোড দিল শন। কাজ শেষ হবার পরেই জনসন বলল, তোমাকে আর আমাদের দরকার নেই শন। এবার তোমার মৃত্যুদণ্ড কার্যকর করার পালা। প্রায় সঙ্গে সঙ্গেই দুজন বন্দুকধারী লোক এসে টানতে টানতে বাড়ি থেকে বের করে এনে একটা গাড়িতে তুলে দিল শনকে। তখনই বাড়িটার জেনারেটর রুম থেকে একটা প্রচণ্ড শব্দ কানে এলো সবার। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে লাগলো সম্পূর্ণ বাড়িটা। জনসন, তোমাকে আমি আগেই বলেছিলাম, আমার বন্ধু মার্সের খেলা তোমরা সঠিক সময় দেখতে পাবে। দেখো। দাউ দাউ করে জ্বলতে থাকা বাড়িটাকে পেছনে ফেলে কালো রঙের গাড়িটা ক্রমশ এগিয়ে চলল। গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যেই বন্দুকধারী একজন লোক শনের ঘাড়ের কাছে অতর্কিতেই গুঁজে দিয়েছে একটা ইনজেকশন। মুহূর্তের মধ্যে সংজ্ঞা হারিয়ে গাড়ির সিটে এলিয়ে পড়েছে সে। এখন তার শরীরটা গাড়ির সামনের ড্রাইভারের পাশের সিটে সোজা করে বসিয়ে সিট বেল্ট দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। ড্রাইভার বাদে গাড়িতে আর কেউই নেই এই মুহূর্তে। খুব সাবধানে সে গাড়িটা তাসমানিয়া রাজ্যের শেষ সীমানায় নিয়ে যাচ্ছে। সামনেই দেখা যাচ্ছে আর্থার নদী।
প্রধান সড়ক থেকে একটা ছোট্ট রাস্তা চলে গিয়েছে এই নদীর ধার ঘেঁষে। কিছুটা দূরে সেটা নদী পার করেছে একটা ছোট্ট ব্রিজ দিয়ে। খুব বেশি লোকের আনাগোনা নেই সেখানে। গাড়িটা সেই দিকেই এগিয়ে চলল। কিছুটা সময় পর গাড়িটা এসে উঠল সেই ব্রিজের ওপর। আর এমন সময় গাড়ি থামিয়ে ড্রাইভার নেমে পড়ল নিচে। সিট বেল্ট খুলে শনের শরীরটা মুক্ত করল সে। পিছন দিকে এসে এদিক ওদিক তাকিয়ে দেখে নিল ধারে কাছে কেউ আছে কিনা। তারপরেই স্টার্ট করা অবস্থায় গাড়িটা নিউট্রাল গিয়ারে রেখে ধাক্কা দিতে থাকলো পেছন থেকে। খুব বেশি বেগ পেতে হলো না তাকে ব্রিজ থেকে নদীর জলে ফেলে দিতে সেই গাড়িটাকে। কয়েক মুহূর্ত সে অপেক্ষা করল ব্রিজের ওপরেই। নিজের চোখে দেখল গাড়িটা আস্তে আস্তে তলিয়ে গেল আর্থার নদীর জলের গভীরে। এরপরেই সেখান থেকে উধাও হয়ে গেল সেই ড্রাইভার। কিছুটা দূরে নদীর ধার ঘেঁষে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে এই সম্পূর্ণ দৃশ্য দেখছিল ইন্সপেক্টর মার্স। তার বুকের পাঁজর ছুঁয়ে চলে যাওয়া গুলির ক্ষত এখনো তাজা। সেখান থেকেই বোধহয় রক্ত ঝরছে এখনো। ড্রাইভারটা চলে যাওয়া অবধি অপেক্ষা করল ইন্সপেক্টর। ততক্ষণে গাড়িটা নদীর জলে ডুবে গিয়েছে। একটা লম্বা শ্বাস নিয়ে আর্থার নদীর জলে ঝাঁপিয়ে পড়ল ইন্সপেক্টর। আর তারপরেই ক্রমশ তলিয়ে গেল জলের গভীরে। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের গল্পে যারা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলবেন না। আর আমাদের গল্পগুলি এক্সক্লুসিভলি স্পটিফাইতে শোনার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে স্পটিফাইতে ফলো করে নিন। তাতে আমরা যখনই নতুন নতুন ভিডিও আগে স্পটিফাইতে আপলোড করব আপনারা সেখানে আগে গিয়ে শুনতে পারবেন। আজকের গল্প পাঠে ছিল কুন্তল, শব্দ সংযোজন এবং আবহে দাস স্টুডিও, প্রচ্ছদ অলঙ্করণে রৌনক, গল্পের বেতার নাট্যরূপ দিয়েছে দিশানি, সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় আমি সন্তু। তাহলে আজকের জন্য এটুকুই। ফিরছি খুব তাড়াতাড়ি আর একটি নতুন টান টান থ্রিলার গল্পের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের চ্যানেল রাজদেবী 2.0।